হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ফাইন। সো আজকে হচ্ছে গিয়ে আমাদের পদার্থের গাঠনিক ধর্মের শেষ ক্লাস। সো এর আগে আমরা 9টি ক্লাস করেছি। সো আগে যে ক্লাসগুলো করেছি ওই ক্লাসগুলোতেই আমরা এই সিলেবাসের যতটুকু অংশ আছে সম্পূর্ণটাই আসলে কভার করেছি। সো আজকে কিছু হচ্ছে অ্যাডমিশন ওরিয়েন্টেড প্রবলেম, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়া অ্যাডভান্স কিছু প্রবলেম জনরা আমরা এক্সপ্লোর করব। ফাইন, তাহলে সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফাইন। সো ওকে, তো সাউন্ড বাড়ায় দেওয়া হয়েছে। তো আমরা এর আগে হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে যে টপিকগুলো বাকি ছিল ওই টপিকগুলো দেখেছি। সো টপিকগুলো ছিল হচ্ছে তোমার প্রান্তবেগ নির্ণয় করার সূত্র আমরা দেখে ফেলছি। সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট কন্টেন্ট। সো এরপরে এই প্রান্তবেগের উপরে আমরা কিছু অঙ্ক দেখব এবং পাশাপাশি টুকটাক কয়েকটা ফর্মুলা আছে এই চ্যাপ্টারে যেগুলো আমরা জাস্ট সিম্পলি জেনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এইটাই লাস্ট ক্লাস পদার্থের গাঠনিক ধর্মের উপরে, আমাদের এইটাই লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসে আমাদের পদার্থের গাঠনিক ধর্মের সকল কিছু শেষ হয়ে যাবে। ফাইন, তাইলে আজকে আমরা সিম্পলি কতগুলি প্রবলেম সলভ করব। ওকে, আচ্ছা। সো প্রথমে আমরা যে প্রবলেমটা সলভ করব এটা বেশ একটা ক্লাসিক প্রবলেম। এটা একবার বুয়েট পরীক্ষাতে আসছে। সম আয়তনের দুটি বৃষ্টির ফোঁটা, দুইটা বৃষ্টির ফোঁটা বা রেইনড্রপ আছে যারা সম আয়তনের 10 সেন্টিমিটার পার সেকেন্ড প্রান্ত বেগে পরন্ত অবস্থায় মিলিত হলে মিলিত ফোঁটার প্রান্তবেগ কত হবে? সো প্রবলেমটা একটা আইআইটি স্ট্যান্ডার্ড প্রবলেমও। ওকে, সো এটা হচ্ছে আইআইটিতে একবার আসছে, বইটাও একবার আসছে। সো এই কনসেপ্টটা আমাদের কমনলি অনেক সময় এই চ্যাপ্টারে যদি প্রান্তবেগের একটু ডিফিকাল্ট কাইন্ড অফ অঙ্ক দিতে চায় সেক্ষেত্রে এই অঙ্কটা তোমরা দেখবা যে তোমরা হয়তোবা একাডেমিকেই ফেস করবা। ঠিক আছে? সো আমরা এই অঙ্কটা সলভ করতে চাই। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা গত ক্লাসে এটা দেখছিলাম যে একটা বস্তু যখন পড়ে পানির ভিতরে তখন প্রান্তবেগে পড়ে। লাস্ট ক্লাসে আমরা এই থিওরিগুলো দেখছি যে কখনো যদি একটা বস্তু পানির ভিতরে বা কোনো একটা ফ্লুইডের ভিতরে পড়তে থাকে তাহলে সেই বস্তুটা একটা সমবেগে পড়ে বা একটা টার্মিনাল ভেলোসিটি অ্যাচিভ করে। একটা নির্দিষ্ট দূরত্ব পড়ার পরে এই বস্তুটা একটা প্রান্তবেগ পায়, যেটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তবেগ, মানে শেষে এসে যে বেগটা পায়। এবং এই প্রান্তবেগকে আমরা প্রকাশ করি ভিটি দিয়ে। ভিটি হচ্ছে গিয়া টার্মিনাল ভেলোসিটি, এবং এটা আমরা মাথায় রাখবো, এই যে টার্মিনাল ভেলোসিটিটা আমরা পাই এইটা সবসময় সমবেগ। তার মানে এটা বুঝতেছি বস্তু যখন পড়ে তখন সে কিছুটা সময় পড়ার পরে সমবেগ প্রাপ্ত হয়, এবং এই যে সমবেগ যে প্রান্তবেগটা পায় সেই বেগটার সূত্র আমরা গত ক্লাসে দেখছি, যেটা হচ্ছে 2/9 আর স্কোয়ার সিগমা মাইনাস রো জি ডিভাইডেড বাই ইটা। সো এটা হচ্ছে আমাদের প্রান্তবেগের সূত্র। তাহলে এখানে কোনটাকে কি বলে? রো হচ্ছে যে আর হচ্ছে যে বস্তুটা পড়তেছে তার ব্যাসার্ধ, সিগমা হচ্ছে যেই বস্তুটা পড়তেছে ওই বস্তুর ঘনত্ব। এখানে একটা বস্তু পড়তেছে, ওর একটা ঘনত্ব আছে ওইটা। আর এই রো হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে মনে রাখবা সিগমা বস্তুর ঘনত্ব। লেটস সে ওইটা যদি একটা মার্বেল পড়তে থাকে তাহলে মার্বেলের ঘনত্ব, আর রো হবে হচ্ছে তরলের ঘনত্ব। সো যদি পানির ভিতরে পড়ে সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে পানির ঘনত্ব, আর এই যে ইটা আছে এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, মানে ওই তরলটার আঠালোতা ধ্রুবক কত। ওকে, ফাইন।
তাহলে সেই ক্ষেত্রে আমরা এই প্রান্তবেগটা পাবো, এবং আমরা এই ইনফরমেশনটাও মাথায় রাখবো, বস্তুটা যখন প্রথমে পড়া শুরু করে তখন এখানে কিন্তু আস্তে আস্তে করে বেগটা বাড়তে থাকে, আস্তে আস্তে করে বেগটা বাড়ে, একটা নির্দিষ্ট বিন্দুতে যাওয়ার পরে এটা প্রান্তবেগ প্রাপ্ত হয়, আর প্রান্তবেগ যখন প্রাপ্ত হয় তখন এটা সমবেগে পড়ে। তার মানে ব্যাপারটা এরকম হবে, বস্তু ছেড়ে দিলে প্রথমে কিছুটা পথ ত্বরণ হইতে হইতে বেগ বাড়বে, এরপরে একটা সময় যে সে প্রান্তবেগ পেয়ে যাবে এবং ওই বেগটা নিয়ে বাকি পথটা সে চলবে। ঠিক আছে, তো এই সূত্র আমরা জানছি। তো তোমাদের মনে জেনুইনলি আমরা এবার যে অঙ্কটা সলভ করব, এখানে একটা কোশ্চেন আসবে যে এখানে তো বৃষ্টির ফোঁটার কথা বলা হয়েছে, বাট আমরা তো জানতাম তরলের ভিতরে যখন একটা কঠিনের ফোঁটা পড়ে। সো এইটাও আমরা জানবো যে বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন বৃষ্টির ফোঁটাও পড়ার সময় কিছুটা দূরত্ব অতিক্রম করে সেও একটা প্রান্তবেগ প্রাপ্ত হয়ে যায়। সো ব্যাপারটা এইভাবে করে হয়। দেখো এখানে তরলের ভিতরে আছে একটা তরল, সেই তরলের ভিতরে একটা কঠিন হচ্ছে গিয়া বস্তু পড়তেছে। বৃষ্টির ক্ষেত্রে ঘটনাটা এরকম হয় যে বৃষ্টির ফোঁটা যখন পড়ে, সো বৃষ্টির একটা ফোঁটা হচ্ছে গিয়া তরল মানে পানির ফোঁটা, এবং এইটা যে পড়তেছে আমরা এটা জানি যে বায়ুমণ্ডলে যখন পড়ে, বায়ুমণ্ডলও তো একটা ফ্লুইড, বাতাসকেও তো আমরা ফ্লুইড বলি। ফ্লুইড বলতে কিন্তু শুধু পানি বোঝায় না, পানি এবং হচ্ছে গিয়ে বাতাস। তার মানে বুঝতেছো এখানে যে বায়ু আছে সেটা হচ্ছে ফ্লুইড। তাহলে চিন্তা করে দেখো, এই বায়ু ফ্লুইডের মধ্যে তরলের একটা ফোঁটা পড়তেছে, আর এখানে ফ্লুইডের মধ্যে কঠিনের একটা ফোঁটা পড়তেছে, আর এখানে ফ্লুইডটা হচ্ছে তরল। তার মানে বুঝতেছো এই বৃষ্টির ফোঁটা যখন পড়তে নেয় সেও কিছুটা পথ পড়ার পরে একটা প্রান্তবেগ প্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে, আর যদি এটা না হইতো তাহলে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটতো, সেটা হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো বুলেটের বেগ নিয়ে আইসা আমাদের মাথায় পড়তো। তো দেখা যেত বৃষ্টিতে কেউ ঘর থেকে বেরোইলে মাথায় বৃষ্টির ফোঁটা বা বুলেটের মতো আইসা বাড়ি দিত এবং মাথা ফেটে মানুষ মারা যেত, তাই না? তো এটা তো খুব সহজেই আমরা এটা যে বললাম এটা কেন বলছি সেটারও নিশ্চয়ই রিজন আছে, রাইট? সো লেটস সে এইটা মনে করো যে এই জায়গাতে মেঘ করছে। সো মেঘ অ্যাটলিস্ট ভূমি থেকে কতটুকু উচ্চতায় করে এটা তো আমরা জানি যে ভূমি থেকে অ্যাটলিস্ট 1 কিলোমিটার উচ্চতা তো হবেই মেঘের উচ্চতা, যেটা হচ্ছে 1000 মিটার। তাহলে নর্মালি যদি আমি একটা ক্যালকুলেশন করতাম যে এখানে সমস্ত শক্তি বিভব mgh আর এখানে সমস্ত শক্তি গতিশক্তি হাফ m/স্কয়ার, তাহলে আমরা এখান থেকে মাটিতে বৃষ্টির ফোঁটা কত বেগে পড়তো সেটা কিন্তু বের করতে পারতাম, যে এখানে বিভবটা এখানে গতি হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে একটা বৃষ্টির ফোঁটার শেষ বেগ হইতো 2gh। তাহলে চিন্তা করে দেখো জি এর ভ্যালু 9.8, আর যদি মেঘ থেকে বৃষ্টির ফোঁটা পড়ে 1000 মিটার উপর থেকে যদি পড়ে, সেই ক্ষেত্রে খেয়াল করো যদি এমনই হতো তাহলে বৃষ্টির ফোঁটার বেগটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাইতাম 140 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। সো ক্যান ইউ ইমাজিন 140 মানে হচ্ছে 100+ ভ্যালোসিটি, মানে একটা AK-47 বুলেটের ভ্যালোসিটি। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এই বেগে যদি আসলে বৃষ্টির ফোঁটা পড়তো সেক্ষেত্রে সেটা বুলেটের মতোই হইতো এবং আমাদের মাথা ফেটে যেত। সো এইটা হচ্ছে সায়েন্টিস্টের প্রথমে মাথায় আসছে যে কেন এটা হয় না, এত বেগে তো বৃষ্টির ফোঁটা পড়ে না। তার কারণ আমরা জানি নর্মালি আমরা এটা বলি বাতাসের বাধা থাকে। সো অ্যাকচুয়ালি এই বাতাসের বাধাটাই প্রবাহিতে আমরা কী হিসাবে শিখছি, সান্দ্রতা। বাতাস বা ফ্লুইড যখন একটা বস্তুকে টেনে ধরে সেটাকে আমরা বলি আঠালোতা বা সান্দ্রতা। তার মানে বুঝতেছো এখানে একটা যখন পড়তে নেয় তখন তার ওজন নিচে কাজ করে এবং হচ্ছে সান্দ্রতা উল্টো দিকে কাজ করে, তখন সে একটা সমবেগ প্রাপ্ত হয় লব্ধিবল শূন্য হয়ে, এবং তখন কিছুটা পথ পড়ার পরে বৃষ্টির বেগটা আর বাড়ে না। এই জন্য বৃষ্টির ফোঁটা আমাদের মাথায় পড়লে সেটা সহনশীল একটা ভ্যালোসিটিতেই পড়ে। বুঝতে পারছি? আচ্ছা, সো এটা আমরা বুঝলাম। এবার আমরা অঙ্কটা করব। বলছে সম আয়তনের দুইটা বৃষ্টির ফোঁটা পড়তেছে এবং ওই দুইটা বৃষ্টির ফোঁটাই প্রান্তবেগ প্রাপ্ত, অলরেডি তারা প্রান্তবেগ প্রাপ্ত, মানে দুইটাই প্রান্তবেগেই আছে এবং তাদের প্রান্তবেগটাও বলে দেওয়া আছে যেটা হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এরা পড়তে পড়তে ওই অবস্থায় মিলে গেছে, তাহলে মিলিত ফোঁটার প্রান্তবেগ কত হবে? দ্যাট মিনস ব্যাপারটা এরকম, লেটস সে এইটা একটা বৃষ্টির ফোঁটা, এই যে বৃষ্টির ফোঁটাটা আছে এইটা প্রান্তবেগে পড়তেছে ভিটি এবং সেই প্রান্তবেগের মান 10 সেন্টিমিটার পার সেকেন্ড। অ্যাট দ্য সেম টাইম এখানে আরও একটা সমান আয়তনের বৃষ্টির ফোঁটা পড়তেছে এবং সেটাও সমান আয়তনের, যেহেতু একই প্রান্তবেগেই পড়তেছে,
সেটাও 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এরা দুইটা পড়তে পড়তে একটা সময় যেটা হলো, এই জায়গাতে ফোঁটা দুইটা মিলা একটা বড় ফোঁটা হয়ে গেল। এখন খুব স্বাভাবিক এই বড় ফোঁটাটাও একটা প্রান্ত বেগে পড়বে, তাহলে সেই প্রান্ত বেগটা কত হবে এটাই আমরা বের করতে চাই, যে এই ফোঁটা দুটো মিলে গেলে প্রান্ত বেগটা কত হবে। বেশ ভালো একটা কনসেপ্ট। ওকে ফাইন। সো আমরা প্রান্ত বেগের সূত্রটাতে দেখছি কতদিন, সেখানে আমরা দেখছি 2/9 r স্কয়ার সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। সো এখান থেকে এটা বুঝতেছো প্রান্ত বেগের সঙ্গে আর এর সম্পর্ক বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এটা বলতে পারবো প্রান্ত বেগ হচ্ছে যে গোলকটা পড়তেছে তার বর্গের সমানুপাতিক। তাহলে এটা বুঝতে পারতেছো যে এই অবস্থানে আমি ধরলাম এইটার ব্যাসার্ধ r1, তাহলে এইটার ব্যাসার্ধ r1 সম-আয়তন, বাট এইটার ব্যাসার্ধ তো ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে, এটাকে আমরা ধরলাম r2, এটা তো বড় হয়ে গেছে। তাহলে ব্যাসার্ধ যদি বড় হয় ওই বড় ফোঁটাটার প্রান্ত বেগটাও বেশি হবে। এই সূত্র থেকে বুঝতে পারছি যে যত বড় ফোঁটা তত তার প্রান্ত বেগ বেশি। তাহলে মিলে গেলে ফোঁটা বড় হয়ে যায়, ডেফিনেটলি প্রান্ত বেগটাও বেড়ে যাবে। সো এটা আমরা বের করব। তাহলে এইভাবে আমরা যদি বলি যে প্রথম অবস্থায় আসলে প্রান্ত বেগ ছিল v1, আর এখন যে প্রান্ত বেগে পড়তেছে এটা হচ্ছে v2, তাহলে এইখান থেকে এই কথাটা আমরা লিখতে পারবো যে v2 ডিভাইডেড বাই v1 ইকুয়ালস টু r2 ডিভাইডেড বাই r1 হোল স্কয়ার, ইজন্ট ইট? তার মানে আমরা বুঝতেছি আদিতে প্রান্ত বেগ আর এখন প্রান্ত বেগ হচ্ছে ব্যাসার্ধের অনুপাতের বর্গ। ওকে ফাইন। আরও একটা ব্যাপার একটু আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে আয়তন, আমরা যখন গোলকের আয়তন দেখতেছি ভলিউম, এটা বড় ভি দিলাম, সো ভলিউম ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে দেখতেছি ভলিউম আবার ব্যাসার্ধের ঘনয়ের সমানুপাতিক। তো এখানে কি ভলিউম বেড়ে গেছে না? ধরে নাও প্রথম অবস্থায় ভলিউম ছিল v1, এখন এটার ভলিউম চেঞ্জ হয়েছে, এখন এটার ভলিউম হয়ে গেছে v2, এবং v2 সিম্পলি আমরা বুঝতেছি v1 এর দ্বিগুণ হবে, কারণ আয়তন তো দ্বিগুণ হয়ে যাবে, দুইটা গোলক মিলে গেছে আয়তন দ্বিগুণ হয়ে গেছে, তার মানে দ্বিতীয় অবস্থার আয়তন প্রথম অবস্থার আয়তনের দ্বিগুণ। ওকে ফাইন। তাহলে এই জায়গাতে আমরা পাইছি হচ্ছে প্রান্ত বেগের অনুপাত। এবার যদি আমরা আয়তনের অনুপাত নিই, প্রথম ফোঁটার আয়তন ডিভাইডেড বাই দ্বিতীয় ফোঁটার আয়তন, ভি ভি দেখে এটাকে বেগ ভাবা যাবে না, এটা হচ্ছে ভলিউম ক্যাপিটাল ভি, এটা হচ্ছে বেগ স্মল ভি। ভলিউমের ক্ষেত্রে আমরা সূত্র দেখছি যেটা ব্যাসার্ধের ঘনয়ের সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারবো r1 ডিভাইডেড বাই r2 এইটার হোল কিউব। ওকে ফাইন। সো এতটুকু তো আমরা বুঝে গেছি, তাই না? তাহলে এবার এইখান থেকে আমরা এই দুইটা রিলেশনকে আসলে কম্বাইন করে প্রান্ত বেগের একটা সম্পর্ক বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এইখানে এইটা সবাই নিশ্চয়ই বুঝতেছো, আয়তন কত হয়েছে দ্বিগুণ, তাহলে v1/v2 ইকুয়ালস টু কত? হাফ। v1/v2 ইকুয়ালস টু হাফ। তাহলে এই যে অনুপাতটা আছে এই অনুপাতটাকে আমরা লিখতে পারবো হচ্ছে হাফ, এটাও বুঝতে পারছি, এই অনুপাতটাকে আমরা এখানে হাফ লিখতে পারবো। ওকে আচ্ছা, আবার দেখো এইখান থেকে r1/r2 বের করতে পারবো, r1/r2, এখান থেকে এটা উল্টায় যায় বর্গমূল করে দিব, তাহলে থাকবে হচ্ছে √ওভার v2/v1, v2/v1, এই v2v1 হচ্ছে প্রান্তবেগ। তাহলে এইখানে খেয়াল করে দেখো এই r1/r2 আছে, তাহলে এই জায়গাতে বসাইতে পারবো এই অনুপাতটা যেটা হচ্ছে √ওভার v2/v1, সেটা যদি আমরা এইখানটাতে বসাই তাহলে দেখো ফাইনালি আমাদের ইকুয়েশন কেমন আসে, এইখানে আছে হচ্ছে হাফ, আর এই পাশে হচ্ছে r1/r2, r1/r2 হচ্ছে গিয়ে √ওভার v2/v1, √ওভার v2/v1 এইটার হোল কিউব। তাহলে নিশ্চিত এটা বুঝতে পারতেছো হাফ ইকুয়ালস টু v2/v1 হোল টু দি পাওয়ার 3/2 লেখা যায়, যেহেতু বর্গমূল আছে মানে 3/2। তাহলে এবার খুব সিম্পল, এততম যদি মূল বের করি 3/2 তম মূল, 3/2 তম মূল বের করলে এই পাশে এইটার উল্টা চলে আসবে, আমরা যখন বর্গ থাকে বর্গমূল করলে
এইটা চলে যায় আর এই পাশে হাফ চলে আসে এরকম। তাহলে এই যে 2 আছে, 2 এর উপরে পাওয়ার চলে আসবে 2/3, এইটার উল্টা পাওয়ার এই পাশে চলে আসবে। আর এইখানে এততম মূল নিলে থাকবে শুধুমাত্র V2/V1। তাহলে কিন্তু অঙ্ক শেষ। ওকে, এইখান থেকে আমরা একটা লাইন লিখতে পারবো। দেখো আমাদের দরকার হচ্ছে পরিবর্তিত প্রান্তবেগ। তাহলে V2 = V1 ডিভাইডেড বাই 2^2/3। এর পরের লাইনটা আমি এখানে লিখতেছি। দেখো V2 = V1 ডিভাইডেড বাই 2^2/3। কথা এটাকে বড় করলে, এটাকে পাওয়ার করে দিলে 1/2^3 আর V1 উপরে উঠে আসছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা। এইখান থেকেই আমরা এই দ্বিতীয় অবস্থায় যে প্রান্তবেগ মিলে যাবার পরে যে প্রান্তবেগ সেটা বের করতে পারবো। তাহলে প্রথম অবস্থায় প্রান্তবেগ কত ছিল? অঙ্কেই বলে দিছে। প্রথমে যখন পড়ছিল তখন তার প্রান্তবেগ ছিল 10 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে আমরা 10 সেন্টিমিটার/সেকেন্ডে, মানে সেন্টিমিটার/সেকেন্ডে আনসার বের করব। 2^2/3 এটা ভাগ করে দিলে মিলে যাবার পরে যে বড় ফোঁটাটি আমরা পাবো সেটার প্রান্তবেগ হবে 6.29 centimeter/second. So that's our answer. নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছি। আচ্ছা, একবার চেক দিয়ে নিই। একটু ভুল হয়েছে, এই জায়গাতে একটু কারেকশন আছে। এই জায়গায় দেখো আমি উল্টো লিখছি। R1/R2 = ছিল √V1/V2। তাহলে এই যে R1/R2 এখানে আমরা বসাবো হচ্ছে √V1/V2। তাহলে এই জায়গাতে আমরা যেটা বসাইছি সেটা ভুলই বসাইছি। এখানে আমরা বসাবো হচ্ছে √V1/V2, এখানেও V1/V2। তাহলে এই জায়গাতে আমরা যে অনুপাতটা পাইছি সেটা হচ্ছে গিয়া V1/V2। তাইলে বেসিক্যালি আমাদের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা উল্টা চলে আসছে। এইখানে সম্পর্কটা উল্টা আসছে। এখানে বেসিক্যালি সম্পর্ক হচ্ছে V2 = 2^2/3 ইন্টু V1 আসবে। এইটা সলভ করো। তাহলে V2 = আসবে 2^, V2 উঠছে, এটা ওখানে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা আসবে 2^3/2 V1। ডিরেক্টলি এটা মনে রাখলেও চলে, ঠিক আছে। তাহলে এবার আমরা এটা বসায় দিতে পারবো। আমরা V1 এর ভ্যালু জানি 10 সেন্টিমিটার/সেকেন্ড। সো ওটা বসাইলে আমাদের আনসার হবে আচ্ছা বেড়ে যাওয়ার কথা, এবং সেটাই হয়েছে। V2 = 28.28 সেন্টিমিটার/সেকেন্ড। এবার সলভ। তো একবার এটা মনে রাখলেও চলে, বা আমি ভেঙে থিওরিটা তোমাদের বুঝাইছি। সো অঙ্কটা বেশ ভালো। তোমরা যখন হচ্ছে অ্যাডমিশনে কোচিং করবা তখন দেখবা উদ্ভাসে যখন হার্ড কোশ্চেনটা করে ফাইনাল মডেল টেস্টে এই অঙ্কটা দেয়, মানে মাস্ট। এক বছর পরে দেখবা যে এটা দিছে। ওকে, ফাইন। তাহলে আনসার নিশ্চয়ই সবাই আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এটা হবে। সো ক্লিয়ার। সো আমরা সূত্র হিসাবে এইটা মনে রাখলেও পারি যে আদি প্রান্তবেগ এখানে বসাবো আর এখানে শেষ প্রান্তবেগ পেয়ে যাব, সঙ্গে 2^3/2 গুণ আছে। ওকে, সো ক্যালকুলেশনটা একটু চেক দিয়ে নিতে হবে, নাহলে এখানে এই যে ভুলের চান্স আছে। হ্যাঁ, ঠিক আছে। মূল্য করছে 2/3 চলে আসছে, 2/3 V2 উঠছে, 2/3 এখানে আসছে। দেখছো কতবার আমি ভুল করলাম এখানে। সো এখানে কিন্তু পাওয়ারের গরমিল করছি, এখানে 2/3 আসবে পাওয়ারের। খেয়াল করে দেখো, এইটা যখন এততম মূল করছে এখানে আসছে 1/2, তার মানে 2 এর পাওয়ার 2/3, সেটাই V1 এর সঙ্গে গুণ হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আনসার আসবে 15। 15.87 সেন্টিমিটার/সেকেন্ড। ওকে, এবার ঠিক আছে, পারফেক্ট, এক্স্যাক্টলি। তো এটা পারছি, মনোহর আলমও এটার আনসার দিছো। সো এটা সোজা ছিল। এখন মনে করো এই অঙ্কটারেই আমি আরেকটু হার্ড করে দিই। দেখো
এই অঙ্কটারে আরেকটু হার্ড করে দিই। মনে করো এইখানে একটা পানির ফোঁটা আছে এবং এইখানে তার থেকে বড় একটা পানির ফোঁটা আছে এবং দুইটারই ইনিশিয়াল প্রান্তবেগ দেওয়া আছে, মানে এটা পড়তেছে 10 সেন্টিমিটার পার সেকেন্ডে এবং এই বড় যে ফোঁটাটা আছে এটাও 10 সেন্টিমিটার পার সেকেন্ডেই পড়তেছে এবং এটা বলে দিছে এই বড় ফোঁটাটা ছোট ফোঁটাটার 63 গুণ, বড় ফোঁটা ছোট ফোঁটাটার 63 গুণ, 63 গুণ, মানে এটার থেকে 63 গুণ বড়। এরা যখন মিলিত হবে তখন প্রান্তবেগ কত হবে এটা বের করতে হবে। মিলিত ফোঁটার প্রান্তবেগ কত? তো এইবার তো কাহিনী চেঞ্জ, এখানে তো সমান আকৃতি বলছিল, বাট এখন তো আমরা দেখতেছি যে 63 গুণ বড়। সো এইটা এবং আগেরটা সেম কনসেপ্ট, একদম সেম কনসেপ্ট। এই সকল ক্ষেত্রে তোমরা দেখবা যে যারা মিলিত হবে তাদের আদিতে প্রান্তবেগ একই থাকবে। তো একটু আগেই আমরা পরিবর্তিত প্রান্তবেগের সূত্র দেখছি, সেটা হচ্ছে v2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2/3 v1। এখন এইখানে যে 2 আসছিল, খেয়াল করো এটা খুব ইম্পর্টেন্ট, এখানে 2 কেন আসছিল জানো? এই 2টা বেসিক্যালি আসছিল আয়তন দ্বিগুণ হয়েছে, তাই সম আয়তনের দুইটা ফোঁটা মিলছে, আয়তন দ্বিগুণ হয়েছিল এই জায়গাটাতে, দ্যাটস ওয়াই এই জায়গাতে 2 আসছে। তাহলে এই সূত্রটাকে আরেকটু যদি আমি জেনারিক করতে চাই সেই ক্ষেত্রে সূত্রটা এরকম হওয়া উচিত, v2 ইকুয়ালস টু n টু দি পাওয়ার 2/3 ইন্টু v1। তাহলে আমরা এইটা মনে রাখবো একবারে। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আদি প্রান্তবেগ, এটা হচ্ছে পরিবর্তিত শেষ প্রান্তবেগ, এইটা হচ্ছে কত গুণ আয়তন হয়েছে, আয়তন কত গুণ হয়েছে, আয়তন কত গুণ হয়েছে। সো আগের ক্ষেত্রে দুইটা ফোঁটা মিলছে, আয়তন দ্বিগুণ হয়েছে। এবার মজার ব্যাপার খেয়াল করো যে এইটা হচ্ছে এটা 63 গুণ, তাহলে এইটা আর এটা যখন মিলবে, এইটা তো একটা ফোঁটা আর এখানে 63টা ফোঁটা আছে, তার মানে বুঝতেছে এরা মিলে গেলে মোট হয়ে যাবে 64টা ফোঁটা। খেয়াল করো এটা একটা, এটা 63 গুণ, মানে আমরা ধরতে পারি এখানে 63টা এরকম ফোঁটা আছে, এটার সঙ্গে এটা মিললে 64টা ফোঁটা হয়ে যাবে, তার মানে তখন আয়তন হয়ে যাবে 64 গুণ। তাহলে সেই ক্ষেত্রে 64 টু দি পাওয়ার 2/3 ইন্টু v1, আদিতে ছিল 10, এত সেন্টিমিটার পার সেকেন্ড আনসার। খুবই সিম্পল, একই কনসেপ্ট, জাস্ট হচ্ছে গিয়ে একটু প্যারা দিয়ে দিছে। ওকে ফাইন, ডান। তো এই অঙ্ক আমরা পারলাম। ওকে, তো এরকম অঙ্ক যদি আসে তোমরা পারবা। এই টাইপের অঙ্কগুলো ইউজুয়ালি আসলে কমন অঙ্ক না যে বইয়ে থাকবে বা হচ্ছে নর্মাল পরীক্ষাতে আসবে, বাট আমরা যখন এই টাইপের কনসেপ্টগুলোকে ধারণ করব তখন দেখবা যে অ্যাডমিশন ফেজে যখন এন্ট্রি হবে তুমি আগের থেকেই কনফিডেন্ট ফিল করবা। এবং কনফিডেন্সটা আসে কোত্থেকে বলো তো? মানুষ কখন আসলে কনফিডেন্ট হয়? তুমি যদি খুব ফিলোসফিক্যাল ওয়েতে বা ডিপ্লোম্যাটিকভাবে চিন্তা করো সেই ক্ষেত্রে এটা বুঝবা মানুষ তখনই কনফিডেন্ট থাকে, তখনই সে আসলে আত্মবিশ্বাসী হয় যখন সে আগে থেকেই জানে ঘটনাটা কী হবে, তাই না? তো চিন্তা করে দেখো ছোটোবেলায় যখন রাতের অন্ধকারে গ্রামের বাড়িতে পথ হাঁটছো তখন বারবার তোমার মনে হইতো না পিছন থেকে হচ্ছে গিয়া কোনো একটা ভূত দৌড়ে আসতেছে তোমার পেছনে, তাই না? সো এটা খুব স্বাভাবিক, আমরা সবসময় মনে করি যে ভয় সবসময় পেছন থেকে আসে, তার কারণ হচ্ছে গিয়ে আমরা তো পেছনে দেখি না, আমাদের চোখ সবসময় সামনে দেখে। সো এটা বলতেছে এই কারণে যখন খুব ছোটোবেলায় হচ্ছে গিয়া লোডশেডিং হইতো, মনে আছে যে আমরা যখন স্কুলে পড়ি, আমি যখন স্কুলে পড়ি অনেক লোডশেডিং হইতো, প্রত্যেক দিন রাতে 2 ঘন্টা লোডশেডিং হইতোই বাংলাদেশে। তো লোডশেডিং হইলে হঠাৎ করে রুম অন্ধকার হয়ে গেলে মোমবাতি জ্বালাইতে একটা টাইম লাগতো, সো ওই টাইমটাতে খুব ভয় লাগতো। এর আগে লাইট জ্বললে মনে হইতো সব ওকে, বাট তখন মনে হইতো কোত্থেকে যেন ভূত আসবে। তো এই ক্ষেত্রে একটা ইজি সলিউশন আছে, তোমাদেরও এরকম হয়ে থাকতে পারে। যদি কখনো এরকম মনে হয় যে একটা রুমের ভিতরে তুমি খুব ভয় পাচ্ছ, মনে হচ্ছে চারপাশ থেকে একটা ভৌতিক কিছু তোমাকে অ্যাটাক করবে, সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটা দেয়ালের সঙ্গে পিঠ ঠেকায় দিবা। তাহলে যে কোনো একটা দেয়ালের সঙ্গে পিঠ ঠেকায় দিলে ব্যাপারটা অনেক মজার হয়, কারণ সেই ক্ষেত্রে তোমার মনে হবে আচ্ছা আমি তো পিঠ ঠেকায় দিছি দেয়ালে, তার মানে এর পিছনে দেয়াল আছে আর সামনে যা আছে তা তো হালকা আমি দেখতেই পাচ্ছি, তখন দেখবে ভয় লাগে না। তো যাই হোক, এটা বললাম এই কারণে অ্যাডমিশনে মেজরিটি ছেলে পান প্রথমেই একটা ধাক্কা খায়। ধাক্কা খায় এরকম,
একাডেমিক আর অ্যাডমিশনের মধ্যে একটা পার্থক্য আছে। অ্যাডমিশনে কিছু অঙ্ক আছে যেই অঙ্কগুলো আসলে অ্যাডমিশনের জন্য প্র্যাকটিস করতে হয়। তো সেইগুলো যদি একাডেমিকে না জেনে থাকি আমরা, সেক্ষেত্রে মেজরিটিতেই অনেক পড়ে গেলেও অ্যাডমিশনের শুরুতে যায় যখন নতুন টাইপের অঙ্ক দেখি তখন কনফিডেন্স ডাউন হয়ে যায়, মনে হয় যে একাডেমিকে আমাদের গ্যাপ আছে। বা যদি আমরা একাডেমিকেই অ্যাডমিশন টেস্টে আসা কিছু প্রশ্ন ব্যাংকের অঙ্ক যতটুকু জানতে হবে সেটা একটু টাচ আপ করে রাখি, দেখবা তোমরা অ্যাডমিশনে গিয়ে যখন দেখবা যে এই অঙ্কগুলি করাচ্ছে তখন তুমি কিন্তু ফিল করবা যে এগুলি আমি জানি। তো তোমার কাছে কনভেনিয়েন্ট লাগবে, কনফিডেন্ট থাকবা, আর এই কনফিডেন্সটাই কাজ করে যাবে। ঠিক আছে? সেই জন্য আমরা সবসময় ক্লাসে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন রিলেটেড কিছু অঙ্ক লাস্ট ক্লাসে ইনক্লুড করে দিই। আচ্ছা, 8 অধ্যায়ে কি গিটার বাজিয়ে কনসেপ্টগুলো? না, গিটার বাজিয়ে কনসেপ্ট দেখার কিছু নাই। অষ্টম অধ্যায়ে স্পেশালি নাই। অষ্টম অধ্যায় হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশন, সো ওইখানে গিটারের দরকার তো নাই। সো তরঙ্গ একটা চ্যাপ্টার আছে যেখানে টানা তারের বা সোনোমিটারের ফ্রিকোয়েন্সি আমরা মাপবো, সেটা বেসিক্যালি গিটারের তার। তো ওইখানে আমরা এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে? নাফিস বলতেছো ক্লাস টাইম পিছাইলে ভালো হয়, আমারও ফিল হচ্ছে, বাট আপাতত পিছাচ্ছি না, কারণ ওই যে মাগরিবের রক্তটা 7টা পর্যন্তই চলে আসছে বলে মনে হলো। তো তারপরেও দেখি আরও এই সপ্তাহটা যাক, এরপরে আমরা ফ্রিকুয়েন্টলি টাইম চেঞ্জ করলে অনেকেরই মিসম্যাচ হয়। সেই সপ্তাহটা যাক, এরপরে আমরা দেখি কি করা যায়। যদি চেঞ্জ হয় আমি জানাবো। ফাইন। তো এইবার যে অঙ্কটা আমরা সলভ করব, এই অঙ্কটা জোস একটা অঙ্ক। এই অঙ্কটার স্টেটমেন্টটা হচ্ছে গিয়া বুয়েট কোশ্চেন ব্যাংকে তোমরা দেখবা 17 সালে এই অঙ্কটা আসছে। বড় একটা স্টেটমেন্ট, আমি এখন এই স্টেটমেন্টটা লিখব, এবং অঙ্কটা বেশ ভালো। বেশ ভালো মানে অনেক কনসেপচুয়াল আর সুন্দর একটা কনসেপ্ট। কিছু কিছু জিনিসপত্র আছে না যে নির্মল সৌন্দর্য, সেই অঙ্কটা এরকমই। খুবই একটা হেভি কনসেপ্ট, এবং এটা বুয়েট পরীক্ষাতে 10 মার্কের রিটেনেও আসছে। সো মেজরিটি এটা প্রশ্ন ব্যাংকে সলভ দেখে বুঝতে পেরে খায়। সো আমি হচ্ছে গিয়ে এই অঙ্কটা তুলে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো, একটি জলাশয়ের পৃষ্ঠ হতে 0.005 মিটার ব্যাসার্ধের ও 2.5 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব ঘনত্বের গোলক ফেললে 10 সেকেন্ডে জলাশয়ের তলদেশে পৌঁছায়। মানে বুঝতেছো, একটা মার্বেল ছেড়ে দিছে, এইটা 10 সেকেন্ড পরে যায় গভীরে পৌঁছাইছে। আচ্ছা, সেইখানে বলছে যদি 9 সেকেন্ড পরে বস্তুটি প্রান্তবেগ প্রাপ্ত হয় তবে জলাশয়ের গভীরতা নির্ণয় করো। জলাশয়ের গভীরতা কত? এবং আরও ইনফরমেশন দেওয়া আছে। এই যে জলাশয়ে পানি আছে, এটার ইটা বলা আছে। 1.6 ইন্টু 10⁻³ হ্যাঁ এটাই নিউটন পার মিটার স্কয়ার সেকেন্ড। আরও বলা আছে পানির গভীরতা, এটা তো আমরা জানি, পানির গভীরতা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। সো যে কোনো কিছু পানিতে যখন ল্যান্ডিং হয় তখন সেটা ডেফিনেটলি প্রান্ত বেগে হয়। যেমন জাহাজ যখন ডুবে যায়, প্রথমে খুব দ্রুত নিচে যায়, কিছুটা সময় যাবার পরে সে প্রান্তবেগ পেয়ে যায়, তারপরে সেই প্রান্তবেগটা নিয়ে সমবেগে আস্তে আস্তে নিচে যায় হচ্ছে ল্যান্ড করে। ওকে, সো এখানে সেই কেসটাই আছে। একটা জলাশয়ের কথা বলছে, হ্যাঁ একটা জলাশয়ের কথা বলছে, এইটা হচ্ছে সেই জলাশয় লেটসে, এবং এই জলাশয়ের
গভীরতা আমাদেরকে বের করতে হবে যে মোট কতটা গভীর জলাশয়, এবং এটা বলা আছে এই জলাশয়ে যখন গোলক ছাড়ছে গোলকটা 10 সেকেন্ডে জলাশয়ের তলদেশে পৌঁছাইছে। তার মানে লেটসে এখান থেকে গোলক ছাড়ছি, এই গোলকটাই তলে গিয়ে পৌঁছাইতে মোট সময় লাগছে 10 সেকেন্ড। ওকে, এখানে মোট পড়তে টাইম লাগছে 10 সেকেন্ড। আবার এটাও বলে দিছে বস্তুটি 9 সেকেন্ড পরে প্রান্তবেগ প্রাপ্ত হয়। মানে এই যে 10 সেকেন্ড লাগছে, দেখো কঠিন একটা অঙ্ক, বাট আমি একবারে বলে দিলে তোমরা খুব দ্রুতই সুন্দর মতো কনসেপচুয়ালি রিলেট করতে পারবা, নাহলে সলিউশন দেখে বোঝা কিন্তু বেস্ট টাফ। ফাইন। তো 9 সেকেন্ড পরে বস্তুটি প্রান্তবেগ প্রাপ্ত হয়েছে। সো বুঝতে পারতেছো 10 সেকেন্ড লাগছে পড়তে, তার মধ্যে 9 সেকেন্ড পরে প্রান্তবেগ প্রাপ্ত হয়েছে, মানে বস্তুটা প্রথম 9 সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম করছে। এখান থেকে এখানে যে আসছে এটাকে আমরা বললাম হচ্ছে S1। এই S1 দূরত্ব সে অতিক্রম করছে হচ্ছে গিয়া T1 সময়, যেটা হচ্ছে 9 সেকেন্ড। এতটুকু পথ আসছে 9 সেকেন্ডে। এরপরে সে প্রান্তবেগ পেয়ে গেছে, এই প্রান্তবেগ নিয়েই সে বাকি পথটা গেছে, এই ভিটি নিয়েই সে বাকি পথটা অতিক্রম করছে। তার মানে এই বিন্দুতেই সে প্রান্তবেগ প্রাপ্ত হইল। নিশ্চয়ই বুঝতেছো, এই বিন্দুতে এসে সে প্রান্তবেগ প্রাপ্ত হয়ে এই প্রান্তবেগে নিচে গেছে। তার মানে বুঝতেছো প্রান্তবেগ প্রাপ্ত হবার পরে সে একটা দূরত্ব অতিক্রম করছে যেটা হচ্ছে S2, এবং এখানে সে কতটুকু টাইম পাইছে? কোয়াইট সিম্পল, 1 সেকেন্ড, কজ মোট লাগছে 10 সেকেন্ড। তাইলে 9 সেকেন্ড পরে এসে প্রান্তবেগ পাইছে, এরপরে 1 সেকেন্ডে বাকি পথ গেছে। তাহলে এটা বুঝতেছো এই জায়গাতে কিন্তু সমবেগে গেছে, এই যে দূরত্বটা গেছে এইটা সমবেগে গেছে, কজ প্রান্তবেগ পাইছে মানে সমবেগ প্রাপ্ত হয়ে গেছে। এখন আমি যদি জলাশয়ের টোটাল গভীরতা বের করতে চাই, এটা কি কমন সেন্স না যে টোটাল গভীরতা হবে প্রথম 9 সেকেন্ডে সে কতটুকু পথ গেল আর লাস্টের 1 সেকেন্ডে সে কতটুকু পথ গেল। প্রথমে কতটুকু পথ গেল 9 সেকেন্ডে, এরপরে 1 সেকেন্ডে কতটুকু পথ গেল, এই দুটো যোগ করে দিলেই মোট দূরত্ব। এখন দেখো লাস্টেরটা কিন্তু বের করা কোয়াইট সিম্পল, যে লাস্ট 1 সেকেন্ডে সে কতটুকু পথ গেছে, কজ লাস্ট 1 সেকেন্ডে সে কিন্তু সমবেগে চলছে। সো আমরা এটা জানি সবাই যে সমবেগে চলছে, এবং সেই সমবেগটা ছিল হচ্ছে প্রান্তবেগ। তাহলে এটা তো আমাদের জানা আছে, সমবেগে চললে S ইকলস টু VT, তার মানে S2 ইকলস টু VTT, মানে প্রান্তবেগ ইন্টু সময়। সো আমাদেরকে প্রান্তবেগটা বের করতে হবে। তো চলো আমরা প্রথমে প্রান্তবেগটা একটু বের করে নিই। প্রান্তবেগের সূত্র তো আমরা জানি, সূত্র থেকে ডিরেক্টলি বের করা যাবে। VT ইকলস টু 2/9 R স্কোয়ার সিগমা মাইনাস রো ইন্টু G ডিভাইডেড বাই ইটা। তো দেখো আমাদের অঙ্কে প্রত্যেকটা ডেটাই দেওয়া আছে। ব্যাসার্ধ বলা আছে 0.005, তাহলে এখানে ব্যাসার্ধ আমরা বসাই দিব 0.005। বস্তুর ঘনত্ব বলা আছে 2.5 10⁻³ দেখো বস্তুর ঘনত্ব এটা এখানে বলা আছে। দেন পানির ঘনত্ব 1000 তো বলাই আছে, তাহলে এই যে পানির ঘনত্ব এটা হচ্ছে 1000। জি এর মান সবাই জানি 9.8, আর অঙ্কে ইটার ভ্যালুও বলে দিছে 1.6 10⁻³ সান্দ্রতাঙ্ক। এই যে, তাহলে এখান থেকে আমরা প্রথমে বের করে নিব যে বস্তুটা পড়তেছে সেটা যখন প্রান্তবেগ প্রাপ্ত হয় সেই বেগটার মান কত হয়, এবং এই বেগটার মান হবে আচ্ছা এটা ক্যালকুলেশন করলে এই বেগটার মান হবে 51.04 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা ওই পানিতে কত প্রান্তবেগ প্রাপ্ত হবে সেটা পেয়ে গেছি। তো প্রান্তবেগের ভ্যালু যদি পেয়ে যাই, এখানে প্রান্তবেগ বসাবো যেটা হচ্ছে 51.04, আর প্রান্তবেগে কয় সেকেন্ড পড়ছে? 1 সেকেন্ড। আমরা দেখছি সে প্রান্তবেগ প্রাপ্ত হওয়ার পরে আর 1 সেকেন্ড পড়ার সময় পেয়েছে, তার মানে S2 ইকলস টু আসবে 51.04 মিটার। তাহলে আমরা একটা অংশ পেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়া S2, এটা হচ্ছে 51.04 মিটার। এখন আরেকটা লাগবে যেটা হচ্ছে প্রান্তবেগ প্রাপ্ত হওয়ার আগে সে দূরত্ব অতিক্রম করছে। সো এইটা বের করার ক্ষেত্রে আমরা মেজরিটি ক্লিউলেস, যে যখন প্রান্তবেগ অর্জন করে নাই তার আগে সে কত দূরত্ব গেছে এইটা বের করার কোনো থিওরি আমাদের বইয়ে ডিরেক্টলি আলোচনা করা নাই। কিন্তু এই অঙ্কটা বুয়েট পরীক্ষাতে অলরেডি 17 সালে আসছে।
তাহলে নিশ্চয়ই বুঝতেছো এটা একটা মেসেজ দেয় যে অ্যাডমিশনের স্ট্যান্ডার্ডটা কই থেকে, তাই না? 17 সালের আগে এই অঙ্ক মেজরিটি ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্টরা করতো না, এটা আসছে দেখে এখন আমরা করতেছি, তাও একাডেমিকে মেজরিটি স্টুডেন্টই এটা করে না। সো আই স্টিল রিমেম্বার যে এই অঙ্কটা 17 সালের আগে আমি পড়াচ্ছি হচ্ছে 13 সাল থেকে, সো তখন আমি রেগুলার বেসিসেই করাইতাম। সো আমার কাছে কেন জানি মনে হইতো আইআইটিতে আসে এই অঙ্কটা বেশ সুন্দর, এটা তো একটা জেনুইন কোশ্চেন, তোমাদেরও মাথায় আসছে না? আমি যখন বারবার বলছি গত ক্লাসে প্রান্তবেগের কনসেপ্ট বলার সময় যে বস্তু প্রথমে কিছুটা বেগ বাড়তে থাকে, পরে যায় প্রান্তবেগ প্রাপ্ত হয়, ওইখানে মেজরিটি স্টুডেন্টের মাথায় এই কোশ্চেনটা আসার কথা। পরে তারা তো বুঝলাম, বাট আগে যেখানে প্রান্তবেগ প্রাপ্ত হয় না ওইখানে কি হয়, সেই কোশ্চেনটা ফিজিক্স পড়তে গেলে সবার মাথায় আসে। বাট আমরা যখন কোশ্চেন আসার পরে সেই জিনিসটা না ভাঙবো, না জিজ্ঞাসা করবো, না শিখবো, তখন দেখবা অ্যাডমিশনে ওখান থেকেই অঙ্ক আসবে। তো এটা হচ্ছে অ্যাডমিশনের একটা সেট আপ। সো সবসময় আমরা যখন ফিজিক্স পড়বো, সায়েন্স পড়বো, মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যেটাই পড়বো, ডেফিনেটলি চিন্তাশীল হওয়ার চেষ্টা করবো, থটফুল হওয়ার চেষ্টা করবো। যেখানে একটা কোশ্চেন আসবে মনে, সেটা তুমি জানতে চাবা, আর এই যে তোমার কোয়েসটা, এই যে তোমার থার্স্টটা দেখবা, সেইটার আনসারও তুমি পাওয়া। সেই ক্ষেত্রে মেজরিটির থেকে তোমার ফাউন্ডেশন অনেক উচ্চ থাকবে। সেই কথাটা কেন বলি, একাডেমিকের স্টুডেন্টরা ইন্টারমিডিয়েটে হরহামেশাই আসলে গাইডলাইন চায় বা হচ্ছে নানা রকম সিচুয়েশনের সলিউশন চায় টিচারদের কাছে, রাইট? সো মনে হয় না কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে গিয়ে একটু সুপ্রিম টাইপের, তারা সব জায়গায় চান্স পায়, বুয়েটে পায়, ডিউতে পায়, জেনে পরীক্ষা দেয়, চান্স পায়। সো টু বি ভেরি মাচ ফ্র্যাঙ্ক, যে আমি নিজেও আসলে যত জায়গায় পরীক্ষা দিচ্ছি চান্স পেয়েছি। সো আগের থেকে আমার কনফিডেন্স ছিল যে আমি চান্স পাবো। তো এই যে এক্সট্রা কনফিডেন্সটা কিছু স্টুডেন্টের ভিতরে থাকে, এটা করতে আসে, এটা কি হচ্ছে কি আল্লাহ তাআলা তারে বেশি জ্ঞান বুদ্ধি দিচ্ছেন এজন্য? তো ব্যাপারটা এরকম না আসলে। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সকল স্টুডেন্টরা বইয়ে যে আছে সব পড়ে, পাশাপাশি যখন সায়েন্স, খুব সিম্পল একটা জিনিস পড়লে ওইটা রিলেটেড অন্য কিছু মাথায় আসলে সেই কোশ্চেনটাও আমাদের সার্চ করতে হবে। সেই কোয়েসটা যদি ধরে রাখো তাহলে তুমি দেখবা বইয়ের কনসেপ্ট তো কনসেপ্ট, পাশাপাশি তোমার যে প্রশ্নগুলো আছে ওগুলো থেকে অনেকটা এলাবোরেট তোমার হচ্ছে জনরা হবে। তখন তুমি এমনিতেই বুঝে যাবা যে হচ্ছে গিয়া তুমি অ্যাডমিশনের জন্য ফুল ফ্লেজের প্রিপারেশন নিছো। তো যাই হোক, আসো আমরা এখানে এই অঙ্কটা করি। আচ্ছা, অষ্টম অধ্যায় পড়বো আমরা এরপরে, এবং অষ্টম অধ্যায়ে আমরা খুবই ভালো মতো ভেঙে ভেঙে এমনভাবে পর্যাবৃত্ত গতি পড়বো, ইউ গাইস উইল লাভ ইট, ফাইন। সো এবার আমরা যেখানে আছি সেটা হচ্ছে এস1 বের করা, প্রান্তবেগ প্রাপ্ত হওয়ার আগে সে কতটুকু পথ গেছে। সো এইখানেই আমাদের অনেকটা কাজ করতে হবে। সো এইটা বুঝতেছো, এই জায়গায় কিন্তু সমবেগে চলে নাই, এই যে এস1 যে পথটা এখানে সমবেগে চলে নাই, এখানে বেগটা একটু একটু করে বাড়তে 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 যেই প্রান্তবেগ হয়েছে তারপরে আর বাড়ে নাই, তারপরে ওই বেগে পড়ছে। তাহলে এই জায়গায় তো আসলে সমবেগের সূত্র খাটবে না। বাট এইটা বুঝতেছি, এই জায়গায় একটা ত্বরণ থাকবে, একটু একটু করে বাড়বে, এখানে একটা ত্বরণ থাকবে। ত্বরণ থাকবে মানে সোজা কথা, এখানে একটা বল থাকবে, মানে এই বস্তুর উপরে একটা লব্ধি বল থাকবে এস1 পথে। এখন সেই লব্ধি বলটা কত হবে, এইটার জন্য আমরা এখন একটু ক্যালকুলেশনে যাব। লব্ধি বলটা কত হবে খেয়াল করে দেখো, যে তরলের মধ্যে যখন বস্তু পড়তেছে, এই পার্টটাই হচ্ছে এই অঙ্কটার কনসেপ্ট। তরলটার মধ্যে যে বস্তুটা পড়তেছে ওই বস্তুর উপরে মোট 3টা বল থাকে। একটা বল নিচের দিকে যেটা হচ্ছে ওজন, আরেকটা বল প্লবতা কোন দিকে থাকে, উপরে, এটাকে আমরা বলি বুয়েন্সি। আর্কিমিডিসের যে বল, যে বস্তুর সমায়তন পানির ওজনের সমান একটা ধাক্কা উপরে কাজ করে, এটাকে আমরা প্লবতা বলি বা হচ্ছে গিয়ে বুয়েন্সি বলি, ওকে, যেটা থাকে উপরে। আর বস্তু যেহেতু নিচে পড়তেছে, খুব সিম্পল, উল্টা দিকে তার একটা সান্দ্রতা বল থাকে, এটা হচ্ছে সান্দ্রতা বল, আঠালোতা। বস্তু যেদিকে যায় সান্দ্রতা উল্টা দিকে, সান্দ্রতা হচ্ছে বস্তুর তরলের ঘর্ষণ বল, মানে বস্তু যেদিকে পড়বে তার উল্টা দিকে থাকবে। তাহলে দেখো এই যে বস্তুটা আছে এর উপরে লব্ধি বল কত, ওভারঅল বস্তুটা তো নিচের দিকে যাচ্ছে, তার মানে বেশি নিচের দিকে, তাহলে লব্ধি বল হবে, নিচে আছে ওজন, উল্টা দিকে আছে সান্দ্রতা বল প্লাস প্লবতা বল, এই দুইটা বিয়োগ হবে এখান থেকে, ওকে ফাইন। তাহলে এবার খেয়াল করো, ওজনকে আমরা কি লিখতে পারবো, এই বস্তুর ওজন, ওজন ইকুয়ালস টু এমভি, ভর ইন্টু এমজি। আবার এমকে লেখা যায় ঘনত্ব ইন্টু আয়তন, তার মানে ওজনকে আমি একবারে লিখতে পারবো বস্তুর ঘনত্ব, বস্তুর আয়তন ইন্টু জি। নিশ্চয়ই সবাই বুঝছো, এমজি ছিল, এম ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু আয়তন, যেহেতু এটা বস্তুর ওজন
তাহলে বস্তুর ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন গেল, মাইনাস এই এফ হচ্ছে গিয়া আমরা দেখতেছি সান্দ্রতা। সান্দ্রতা বলে সূত্র আমরা ডিরেক্টলি স্টোকসের সূত্র থেকে শিখছি, যেটা 6 π r ইটা ভি, 6 π r ইটা ভি, গত ক্লাসেই দেখছি। প্লাস এইটা হচ্ছে প্লবতা। প্লবতার কত হয়? প্লবতা হচ্ছে গিয়া বস্তুর সমায়তন পানির ওজনের সমান। তাহলে বস্তুর আয়তন হচ্ছে গিয়া ভি, তাহলে সেই আয়তনের আবার পানির ওজন লাগবে, তাহলে ঘনত্ব নিব পানির, তাহলে পাইলাম পানির ভর, বস্তুর সমায়তনের পানির ভর ইন্টু জি, তার মানে বস্তুর সমায়তন পানির ওজন। দেখো বস্তুর ভর ইন্টু পানির ঘনত্ব নিছি, মানে বস্তুর সমায়তন পানির ভর পাইছি, তার সঙ্গে জি গুণ করছি, মানে তার ওজন পাইছি, এটাকে আমরা প্লবতা বলি। এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। আবার দেখো লব্ধি বল, বলকে আমরা কি বলি? এম এ। ওকে ফাইন। তো এটাকে আরেকটু ছোট করা যাবে। ওকে আরেকটু ছোট করা যাবে কীভাবে? দেখো এই পাশে যে এম এ আছে, একে কি লেখা যায়? ডিভি ডিটি, এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। ত্বরণ ইকলস টু বেগ পরিবর্তনের হার, এ ইকলস টু ডিভি ডিটি, ওটা লিখছি। দেখো এইটা প্লাস আছে, বাট এইখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস হইলে এইটা মাইনাস হয়ে সামনে আসবে, তাহলে এই দুইটার মধ্যেই আয়তন আছে, ওটাকে কমন নেওয়া যাবে, আর জিও আছে, তাহলে লেখা যাবে এরকম, আয়তন ইন্টু সিগমা মাইনাস রো ইন্টু জি। এটা নিশ্চয়ই সবাই বুঝছো, এইটা থেকে এইটা বিয়োগ হয়েছে, তাহলে জি কমন গেছে, আর দুইটাতেই আয়তন আছে, ওটাও কমন গেছে, তাহলে সিগমা মাইনাস রো থাকছে, আর এইখানে থাকতেছে মাইনাস 6 π r ইটা ভি। ওকে আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে এম যে আছে, এই এমকে কি লেখা যায়? এটা বস্তুর ভর, তাহলে বস্তুর ভর হইলে আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব, এটা আবার এখানে লিখতে পারবো, তাহলে এখানে লিখতে পারবো সিগমা ইন্টু আয়তন ডিভি ডিটি ইকুয়ালস আয়তন সিগমা মাইনাস রো জি মাইনাস 6 π r ইটা ভি। এই ইকুয়েশনটা আমরা সবাই পাইছি, তাই না? এইবার এক কাজ করে দিব, দেখো এই ভি দ্বারা ভাগ করব সমীকরণের বোথ সাইডে, মানে আয়তন দ্বারা, তাহলে এইখানে আয়তন কেটে যাবে, এইটারও আয়তন কেটে যাবে, বাট এইটা বুঝতেছো এখানে কিন্তু আয়তনটা চলে আসবে, ভি দ্বারা ভাগ করছি তাই। এটা করা যায়, এটা না করলেও চলে, তাতেও ক্যালকুলেশনটা সুন্দরই হবে। এই লাইনটা তো আমরা সবাই বুঝে ফেলছি, তাই না? এই লাইনটা সবাই এটা আমরা বুঝছি। এবার আমরা যে কাজটা করব, এই জায়গায় আয়তনের ভ্যালু বসাবো। আয়তন কত? 4/3 π r কিউব, কজ আয়তনটা হচ্ছে এই গোলকটার আয়তন, ওর সমপরিমাণ আয়তন, ঠিক আছে? তাহলে এই লাইনটাকে আমরা পরের ইকুয়েশনে লিখতেছি, পরের পেজে লিখতেছি, সিগমা ইন্টু ভি, ভি ইকলস টু হচ্ছে 4/3 π r কিউব ডিভি ডিটি। দেখো এইটা এই জায়গাতে আয়তন বসছে, এখানেও আয়তন বসবে, তাহলে এখানে আসবে 4/3 π r কিউব, সঙ্গে আছে সিগমা মাইনাস রো ইন্টু জি, আর এখানে আছে মাইনাস 6 π r ইটা ভি। ওকে আচ্ছা, তো এইবার আমরা একটা কাজ করব। এইবার আমরা যেটা করব, সেটা হচ্ছে এটা ভাগ করে দিব। হ্যাঁ এটা আছে, এখানে বসাইছি আয়তন, ভাগ করে দিত, সিগমা বাই রো। ওকে ফাইন। আচ্ছা, সো নর্মালি করলে একই রকমই হবে আসলে। তো যাই হোক, আমরা যেটা করতে পারবো এখানে সেটা হচ্ছে, সেটা তো এটা এখানে ছিল, এই ভিতরে তো আচ্ছা। তো দেখো এইবার এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, কারণ দেখো এইখানে একটা বেগ আছে, তো বেগ থাকলে এইখানেও বেগ আছে, তাহলে এই সাইডে আমরা জিনিসটাকে একটু ট্রান্সফার করি। ওকে,
ফাইন, সিগমা ইন্টু 4/3 বড় ক্যালকুলেশন আমরা একটু করার চেষ্টা করি। ডিভিডিটি এইটাকে এই পাশে নিয়ে আসছি প্লাস 6 পাই আর ইটা ভি, আর এই পাশে থাকতেছে 4/3 পাই আর কিউব সিগমা মাইনাস রো ইন্টু জি। ওকে, আচ্ছা, এটা না আনলেও চলতো, একই কথা, হুদাই আনছি। তো যাই হোক, এইখানে আমরা এবার যে কাজটা করব, একবারেই আমরা এটা করে ফেলতে পারবো, সেটা হচ্ছে এই যে 4/3 পাই আর কিউব, এটা দ্বারা ভাগ করব পুরো সমীকরণে। এইটাকে আমরা এই যে 4/3 পাই আর কিউব না, বেসিক্যালি পুরো অংশটা দ্বারা ভাগ করব, এটা দ্বারা ভাগ করব। এটা দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে এরকম আসবে, ডিভিডিটি ইকুয়ালস, এইটা চলে যাবে, দেখো এইটা দ্বারা এটা ভাগ করছি, এটা কাটা, সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই সিগমা, আর এখানে আসবে দেখো এই পাই কিন্তু কাটা, আর এখানে একটা আর আছে, সো আর কিউব নিচে গেলে আর স্কোয়ার থাকবে, আর বুঝতেছো 3/4 উপরে আসবে, 3/4, এই যে 4/3 এই পাশে ভাগ হয়েছে, 3/4 হয়ে গেছে। দেন এখানে একটা 6 আছে, দেখতেছো এই জায়গাতে একটা 6 আছে। ওকে, আচ্ছা, পাই পাই কেটে গেছে, আর কিউব যখন নিচে আসছে উপরে একটা আর আছে, থাকবে হচ্ছে 1/r স্কোয়ার। ওকে, 1/r স্কোয়ার। এরপর সিগমা হচ্ছে গিয়া এখানে ভাগ আকারে আছে, তাহলে এখানে ইটা ভি ইন্টু 1/সিগমা। তো এই দুইটার আবার কেটে দিও না, কারণ এখানে বুঝতে পারছো যে এইখানে অলরেডি একটা 6 আছে। ওকে, ফাইন। তো এইবার এখানে আমরা কাটাকাটি করতে পারবো, এইবার আমরা এখানে কাটাকাটি করতে পারবো। সো কাটাকাটি করার ক্ষেত্রে দেখতেছি এই জায়গাতে কাটাকাটি করা যাবে, এবং এই সম্পূর্ণটা যখন আমরা কেটে ফেলবো, তো দেখো ডিভিডিটি ইকুয়ালস এই জায়গা থেকে আসবে সিগমা মাইনাস রো ডিভাইডেড বাই সিগমা ইন্টু জি, এখানে একটু কেটে নিতে পারি আমরা, 2 দ্বারা কাটলে নিচে 2, উপরে থাকবে 3, তাহলে 9/2, এখানে থাকবে 1/r স্কোয়ার ইন্টু ইটা ইন্টু ভি ইন্টু 1/সিগমা। ওকে, এইবার এইটা তো সবাই বুঝতে পারতেছো যে এইখানে আছে ভি আর এইখানেও আছে ভি, তাহলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই ভি দ্বারা ইকুয়েশনটাকে আমরা ভাগ করে দিতে পারি। কেন সেটা করবো? সেটা করলে এই ভিটা এটার সঙ্গে আসবে, নিশ্চয়ই বুঝতে পারতেছো, সেটা করলে ভিটা হচ্ছে গিয়ে এই সঙ্গে আসবে, নিশ্চয়ই বুঝতেছো, ভি দ্বারা ভাগ করে আমরা এটাকে এখানে আনতে পারবো। তো এটা একটা গেল। পাশাপাশি আরও বুঝতেছো এই যে ডিটি আছে, এই ডিটিটাকে আমরা এখানে গুণ করা দিতে পারবো, তাহলে দুইটা কাজ একত্রে করে ফেলবো। এই ডিটি বোথ সাইডে গুণ করায় দিব, তাহলে এখানে থাকবে শুধুমাত্র ডিভি, আর ডিটিটা এই সাইডে চলে আসবে। এরপরে ভি দ্বারা এটাকে ভাগ করা দিব, তাহলে আমি এইটা একটু লিখে দিচ্ছি যে সমীকরণকে ভি দ্বারা প্রথমে ডিটি দ্বারা গুণ করব, সমীকরণকে ডিটি দ্বারা গুণ করব, তারপরে ভি দ্বারা ভাগ করব, এই দুইটা কাজই করব। এই দুইটা অপারেশন চালাইলে তখন সমীকরণটা দেখতে অ্যাকুরেটলি এরকম আসবে, 2/9 r স্কোয়ার সিগমা মাইনাস রো জি ডিভাইডেড বাই ইটা মাইনাস 2/9 r স্কোয়ার সিগমা ডিভাইডেড বাই ইটা, এবং দুইটার সঙ্গেই ডিটি থাকবে, এই দুইটার সঙ্গেই ডিটি থাকবে, আর এখানে থাকবে ডিভি। এই ইকুয়েশনটা আমরা পাবো। তো বেশ বড় একটা ক্যালকুলেশন, আমরা এটা মনে রাখলেই হবে। এরপরে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো এই কাজটা করলে। তো এই ইকুয়েশনটা যখন আমরা পাবো, সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এইটাকে কিন্তু আমাদের চেনা চেনা লাগতেছে, এই যে অংশটা, এটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে গিয়া প্রান্তবেগ, এটাকেই আমরা প্রান্তবেগ বলি, টার্মিনাল ভেলোসিটি। দেখো 2/9 r স্কোয়ার সিগমা মাইনাস রো বাই ইটা, মানে সিগমা মাইনাস রো জি বাই ইটা, এটাকে আমরা প্রান্তবেগ বলি। তাহলে এখানে প্রান্তবেগ আসছে, তাহলে এই সমীকরণটাকে এভাবে করে আমরা লিখতে পারবো যে ডিভি ইকুয়ালস টু, বেসিক্যালি এখানে প্রান্তবেগ, এই ভ্যালুটা প্রান্তবেগ, মাইনাস 2/9, দেখো এখানে আর স্কোয়ার আছে, তো আর স্কোয়ার, আর এর ভ্যালু তো আমাদের দেওয়াই আছে, তো আর স্কোয়ার সিগমা বাই ইটা ডিটি, আর এখানেও একটা ডিটি আছে। ওকে, তাহলে এইটুকের ভ্যালু কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব, এইটুকের ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব। কিভাবে পাবো?
দেখো আমাদের অঙ্কে ইটার ভ্যালু বলা আছে 1.6 10⁻³ আর এর ভ্যালু বলা আছে 0.005 এবং এই সিগমার ভ্যালুও বলা আছে যে এইটার ঘনত্ব কত ছিল বস্তুর 2.5 10⁻³ এগুলো যদি সব আমরা এখানে বসাই তাহলে এই সমীকরণটা দেখতে খুব স্ট্যান্ডার্ড চলে আসবে। ডিভি ইকুয়ালস টু প্রান্তবেগের ভ্যালু আমরা অঙ্ক করে অলরেডি বের করছি। দেখো এখানে কিন্তু আমরা প্রান্তবেগটাকে ইউজও করছি, এই যে এখানে দেখতেছো প্রান্তবেগ বের করছি। তাহলে প্রান্তবেগের ভ্যালু হচ্ছে 51.04, সঙ্গে ডিটি আছে। আর এইটুকের ভ্যালুটা আমরা একটু বের করে নিই, 2/9 ইন্টু r স্কোয়ার 0.005 স্কোয়ার 2.5 10⁻³ ডিভাইডেড বাই 1.6 10⁻³ ওকে। আচ্ছা, সো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে এইটুকুর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 8.68, সঙ্গে আছে ডিটি। তাইলে এইবার কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। যে সমীকরণটা পাইছি এই সমীকরণটার দিকে তাকাইলেই আমরা বাকিটা বুঝে যাব। দেখো এইখানেও ডিটি আছে, এখানে ডিটি আছে, এখানেও ডিটি আছে, আর এখানে ডিভি আছে। তাহলে এই সমীকরণকে আমরা ইন্টিগ্রেট করতে চাই, এই সমীকরণকে আমরা ইন্টিগ্রেট করতে চাই। আচ্ছা, তো এই সমীকরণকে ইন্টিগ্রেট করার আগে আমরা তো জানি এই সমীকরণটা আমরা সবাই জানি যে এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভি ডিটি। কোত্থেকে আসছে আমরা জানি, ভি ইকুয়ালস টু ডিএস ডিটি। তাহলে এই লাইন থেকে এইটা লেখা যায় ডিএস ইকুয়ালস টু ভি ডিটি। এবার বোথ সাইড যদি ইন্টিগ্রেট করি, ডিএসকে ইন্টিগ্রেট করলে পুরো এস পাই, আর এই পাশে থাকে ইন্টিগ্রেশন ভি ডিটি। এটা আমরা জানি যে সরণ বের করতে হলে, সরণ যদি বের করতে চাই তাহলে ভি বের করে হচ্ছে গিয়া এখানে ইন্টিগ্রেট করতে হয়। আচ্ছা, তো এইখানে আমরা যদি ভি বসায় দেই তারপরে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে সরণটা পাবো। তো এই জায়গাতে কতগুলা ক্যালকুলেশনে আসলে আমার এরর হয়েছে, আমি যে জাম্পটা মারছি ওখানে কিছু এরর আছে। দেখো এটাই প্যাচ লেগেছিল। এইখানে আমাদের এই ইকুয়েশনের পরে এত কাহিনী না করলেও আসলে একবারে হবে, কজ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশন দিয়ে আমরা সরণটা বের করব ওই ইকুয়েশনে একটাই আননোন, যেটা হচ্ছে কই গেল, এই ভি লাগবে। তাহলে আমরা এখান থেকেই তো একবারে আসলে ভিটা বের করতে পারতাম, এই জায়গা থেকেই আমরা একবারে ভিকে কিন্তু বের করতে পারতাম, যেহেতু আমরা ভি বের করতে চাচ্ছি। সো দেখতেছো এই ইকুয়েশনে তো ভি আছে, সো ভিটা এখান থেকে একবারেই বের করা যাইতো। ওকে, তাহলে আমরা সেটা যদি করে নিতাম তাইলে আরও বেশি ইজি হইতো। তাহলে এইটা তো আয়তন, এইটাও আয়তন, তাহলে এভাবে করেই আমরা রেখে দিই। দেখো ক্যালকুলেশনটা দেখাই দিই, সিগমা ইন্টু আয়তন ইন্টু ডিভিডিটি, এবং এইটাকে আমরা ওই সাইডে নিয়ে গেছি। ওভারঅল জিনিসটা দেখাই, এইটা এই সাইডে আসছে আর এইটা ওই সাইডে গেছে। তাহলে 6πr ইটা ভি, এটা এই সাইডে আনছি, আর এখানে এটাকে আমরা আয়তন বসাচ্ছি, আয়তন সিগমা মাইনাস রো ইন্টু জি, আর এইটা এই সাইডে চলে আসছে, মানে সিগমা ইন্টু আয়তন ডিভিডিটি। সবাই নিশ্চয়ই বুঝছো, এই পুরো অংশটা ওপাশে গেছে, ওই অংশটা এখানে আসছে। তাহলে এইখান থেকেই তো আমরা অ্যাবসলিউটলি ভি বের করে নিতে পারবো, এবং এই ভিকেই তো এখানে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে এইখান থেকে আমরা ভি যদি বের করি, ভি ইকুয়ালস টু 6π আর এটা ভাগ হবে। দেখো এটা আয়তন ছিল, আয়তন কত হয় 4/3πr³ ডিভাইডেড বাই 6πr ইটা, এটা ভাগ হয়েছে। সঙ্গে আছে সিগমা মাইনাস রো ইন্টু জি, এখানেও ভাগ হয়েছে, সিগমা তো আছে, আয়তন হচ্ছে 4/3πr³, এটাতে ভাগ হয়েছে 6/r ইটা, সঙ্গে আছে ডিভিডিটি। এবার মিলছে ব্যাপারটা। তাহলে দেখো এইবার এখান থেকে কাটাকাটি যাবে, এই পাই কাটা। দেখো 4/3/6 এইটা কাটাকাটি করলে আসে 2/9, আর এখানে আর দ্বারা r³ কাটলে থাকে r স্কোয়ার, সঙ্গে আছে হচ্ছে গিয়া সিগমা মাইনাস রো ইন্টু জি, আর নিচে আছে এইটা। এইবার মিলছে, হ্যাঁ। এরপর এখান থেকে যখন আমরা কাটবো, এটা কিন্তু সিগমা, এটার সঙ্গে আবার 6 রেখা এটা দিও না। তাহলে বুঝতেছো এখান থেকে যখন কাটাকাটি যাবে, এই যে এই 4/3/6 এটা হচ্ছে 2/9, পাই তো কাটা, আর r³ থেকে আর গেলে থাকবে r স্কোয়ার, আর এখানে আছে সিগমা, নিচে আছে ইটা ইন্টু ডিভিডিটি। এইবার আমরা একটা কাজ করতে পারি, ডিটি দ্বারা গুণ করাইতে পারি। ডিটি দ্বারা যদি গুণ করাই দেয় এই সমীকরণকে, তাহলে একবারে দেখো এই পাশে চলে আসবে ডিটি, এখানে থাকবে এই অংশটাকে, তোমরা কিন্তু চিনতে পারছো এই অংশটাকে
এটা হচ্ছে প্রান্তবেগ ভিটি, তাই না? এটাই কিন্তু সেই প্রান্তবেগ, দেখো সূত্রটা মিলছে। তাহলে এইখানে আছে হচ্ছে গিয়া ভিটি, ডিটি দ্বারা যদি গুণ করাই এটার সঙ্গেও ডিটি চলে আসবে, এই যে ডিটি, আর এই ডিটি এই পাশেও আসছে, আর এখানে থাকতেছে 2/9 আর স্কোয়ার সিগমা বাই 8 ডিভি। এই সমীকরণে এই অংশটা আমরা বের করতে পারি। কেন পারি? আমরা এখানে আর এর ভ্যালু জানি, বস্তুর ঘনত্ব জানি, সান্দ্রতাঙ্ক জানি। এইগুলা যদি আমরা জানি তাহলে এখান থেকে আমরা অলরেডি জানি এটার ভ্যালু আসবে 8.68। তাহলে এই সমীকরণটাই দেখতে এরকম হয়ে যাবে, এই সমীকরণটাই দেখতে হয়ে যাবে এরকম, ভিডিটি ভিডিটি বাম সাইডে, আর এখানে প্রান্তবেগের ভ্যালুটা আমরা বসাইতে পারি। প্রান্তবেগের ভ্যালু আমরা অলরেডি পাইছি 51.04, সঙ্গে আছে ডিটি মাইনাস, আর এইটুকুর ভ্যালু ডেটা বসাইলে আসবে 8.68, সঙ্গে আছে ডিভি। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ইকুয়েশন। এখন দেখো ডিভিডিটি পাইছি, আমরা তো এখানেই দেখলাম এস ইকলস টু ইন্টিগ্রেশন ডিভিডিটি, আমরা তো এসি বের করতে চাই, তাহলে এখান থেকে তো আমরা এটা লিখতে পারবো। আমরা যে এস বের করতে চাই সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিভিডিটি। এখন ডিভিডিটির মানটা এখানে বসাই দিব, তাহলে এস ইকলস টু ইন্টিগ্রেশন ডিভিডিটির মান আমরা এখানে পাইছি 51.07 ডিটি প্লাস 8.68 ডিভি। তাইলে দেখো ধ্রুবক সবসময় ইন্টিগ্রেশনের বাইরে আসে, 51.04 ইন্টিগ্রেশন ডিটি, এখানেও ধ্রুবকটা বাইরে চলে আসবে 8.68 ইন্টিগ্রেশন ডিভি। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে ইন্টিগ্রেশনের লিমিট বসাবো। এই ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে, সময়টা যখন শূন্য তখন এই ইন্টিগ্রেশন ভি এর সাপেক্ষে বেগটা কত? শূন্য। খেয়াল করে দেখো, আমরা যখন বস্তু ফেলা শুরু করছি প্রথমে সময় যখন শূন্য তখন এখানে বেগও শূন্য, সময় যখন এখানে 9 সেকেন্ড তখন এখানে বেগটা কিন্তু প্রান্তবেগ, দেখো 9 সেকেন্ড পরে প্রান্তবেগ পাইছে, মানে এখানের বেগ হচ্ছে প্রান্তবেগ, আর এখানে সেকেন্ড নবম সেকেন্ড, আর এখানে 0তম সেকেন্ড বেগ 0। তার মানে বুঝতেছ যে এই জায়গাতে সময় যখন 0 বেগ তখন 0, সময় যখন 9 সেকেন্ড তখন এখানে বেগটা হচ্ছে প্রান্তবেগ, আর প্রান্তবেগের ভ্যালু হচ্ছে 51.04। এখন এই ইন্টিগ্রেশন সবাই করতে পারি আমরা, এই ইন্টিগ্রেশন আমরা সবাই করতে পারবো, এবং এই ইন্টিগ্রেশন করে ফেললে একবারে আমরা এস এর ভ্যালুটা পাবো। সো আমি এস এর ভ্যালুটা একবারেই বলছি। আচ্ছা, সো এইটা ক্যালকুলেশন করলে এস এর ভ্যালু আসবে 902.387 মিটার। লেট মি চেক, 9 প্লাস 8.68 ইন্টু 51.04, হ্যাঁ এটাই আসে। তাহলে দেখো এইখানে যে দূরত্বটা আসছে সেটাই কি 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা S2 বলতেছিলাম। তো S2 যদি পেয়ে যাই, এইখানে আমরা S2 এর ভ্যালু বসাবো 902.38, আর S1 এর ভ্যালু আমাদের আগে থেকে বের করা আছে, দুটো মিলে আমরা একবারে লিখতে পারবো ওই জলাশয়ের গভীরতা 953.427 মিটার। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী পাড়ি দিলাম, তাই না? তো দেখো এই একটা অঙ্ক বুয়েট পরীক্ষাতে আসছে, তো স্যাড বাট ট্রু, এই অঙ্কটা 17 সালে যখন বুয়েট পরীক্ষাতে আসছে, 17 সালে কোশ্চেন ফিজিক্স বরাবরের মতো যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। সো মানে কখনোই বলা যায় না যে বুয়েটে অ্যাকচুয়ালি কত নাম্বার উঠছে, বাট ওই বছর কেউই আসলে এই অঙ্কটা পরীক্ষা হলে করতে পারে নাই, 99.99% মানুষই এটা করতে পারেনি। তো বুঝতেছে এটা করতে না পারার কারণটাও খুব সাফিসিয়েন্ট, তাই না? অনেক কাহিনী করে আমরা এটাকে সলভ করছি। 3 মিনিটে করার অঙ্ক এটা না, আমি তো বললাম যে এই অঙ্ক 3 মিনিটে করার অঙ্ক তো ডেফিনেটলি না। সো এই অঙ্ক যারা ছাড়াই আসছে তারা চান্স পাইছে, বা 3 মিনিটেও এই অঙ্ক করা যাবে যদি আমরা আগে এটা করে থাকি, তাহলে 3 মিনিটেও এটা করা পসিবল। ঠিক আছে ভাই, ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট ব্লক করে দিছে। তোমাদের অ্যাকাউন্ট ব্লকের কারণটা আসলে স্পেসিফাইড না, হ্যাঁ। সো মেইন কারণ হচ্ছে অ্যাকাউন্ট যে ব্লক হয়েছে, কিছু কিছু স্টুডেন্টরা জানাইছো। সো অ্যাকাউন্ট ব্লক করার নিয়মটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের জন্য খুবই ম্যান্ডেটরি, কারণ হচ্ছে যে ওই ডিভাইস চেঞ্জ হলে অ্যাকাউন্ট ব্লক হয়। সো তোমরা
যাদের যাদের অ্যাকাউন্ট ব্লক হয়েছে তাদের আসলে ভুল এটা ছিল, যে ডিভাইস দিয়ে তুমি কোর্স কিনেছো সেই ডিভাইস চেঞ্জ করে অন্য ডিভাইস দিয়ে লগ ইন করার চেষ্টা করেছো। সো এইটা মোটামুটি একটা কি বলা হয় যে অনলাইন ডিভাইসের হচ্ছে গিয়ে অনলাইন সেট আপের এটা একটা কনভেনশন, এরকমই হওয়া উচিত যদি পাইরেসি আটকানো হয় তো। সো তোমরা এই কাজটি হয়তো বা অনেকে করেছো, এই জন্য তোমরা এখন হচ্ছে ব্লক হইছো। তো সেই ক্ষেত্রে সবসময় আগে এটা মানতে হবে, রাগ হলে হবে না, যে এই কাজ তুমি করতে কেন গেছো, তাই না? এটা তো তোমাদের কাছে এক্সপেক্টেড, যেগুলো তোমরা জানো, তাই না? আমাজন প্রাইম তোমরা ইউজ করো, একটা ডিভাইসের জন্য কিনো, অন্য ডিভাইসে লগ ইন করতে নাও, চলে যাবে। কেন চলে যাবে? খুব সিম্পল, তুমি একটা কোর্স কিনছো, এখন তোমার ডিভাইস এটা লক করা, এখন তোমার এই কোর্সের আইডি পাসওয়ার্ড আরেকজনকে দিলেই তো সেই ক্লাস করতে পারতো, তাই না? তাহলে তো একটা কিনলেই মোটামুটি আর হচ্ছে গিয়ে কোর্সের সাবস্ক্রিপশন দরকার হইতো না। সো এইটাই হচ্ছে গিয়ে দ্য সলিউশন। এখন তোমরা যারা এটা করছো তাদের আইডি ফিরে পাওয়া কঠিন হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার আগের যে ডিভাইসটা দিয়ে তুমি কোর্সটি পারচেস করেছো ওটা দিয়ে লগ ইন করার চেষ্টা করো, দেখবো হবে। ঠিক আছে? তারপরেও এইটা হচ্ছে গিয়া তোমাদেরকে আমি তোমাদের এই সিচুয়েশনে চাচ্ছিলাম যে আই উইল হেল্প ইউ আউট। সো একজন আবার টেক্সট করছো যে ভাই হচ্ছে গিয়া 5 দিন টেক্সট করছি, রিপ্লাই পাই নাই। তো তুমি মন খারাপ করেছো, বাট এটা নিশ্চয়ই বুঝতেছো। সো হোয়াট ইউ ডিড, সেইটার জন্য আমরা বরঞ্চ তোমাকে কোঅপারেট করার চেষ্টা করতেছি। ওকে ফাইন, সো উইল সর্ট সামথিং। ভাই আপনার খাতায় ফিজিক্স সব করালে অ্যাডমিশন অন্য খাতায় পড়তে হবে, অন্য কোথাও পড়তে হবে? না, পড়তে হবে না, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন এই অঙ্ক 3 মিনিটে কেমনে করতে পারবো? আমরা ডিরেক্টলি এই লাইনটা মনে রাখবো, ডিরেক্টলি এই লাইনটা মনে রাখবো। দেখো, এই অঙ্ক যারা আসলে 3 মিনিটে করতেছে তারা এত কাহিনী করে অঙ্কটা করে না। আমাদের তো নর্মালি ব্যাপারটা বুঝছি যে মোট উচ্চতা বের করতে গেলে S1 প্লাস S2 লাগবে। S1 হচ্ছে গিয়া প্রান্তবেগ প্রাপ্ত হওয়ার আগে, এটা হচ্ছে প্রান্তবেগ প্রাপ্ত হওয়ার পরে। এটা তো আমরা সবাই পারবো, VT ইন্টু T2, এটা গেল। S1 বের করতে হবে, এবং S1 একবারেই এটা সবাই মনে রাখে, ইন্টিগ্রেশন VDT, এই লাইনটাই মনে রাখবা। এটাই কষ্ট হবে প্রান্তবেগ ইন্টিগ্রেশন DT মাইনাস প্রান্তবেগের সূত্রটা তো মনে আছে সবার, 2/9 R স্কোয়ার সিগমা মাইনাস রো জি বাই ইটা। তাহলে মনে রাখবা সিম্পলি যে পরের টার্মটাতে রো এর ভ্যালুটা 0 বসাবা, আর বাকি টার্মটা এখানে বসাবা। 2/9 R স্কোয়ার সিগমা ঠিকই আছে, ইটাটা 0, রোটা 0 বসছে, ইটা এইটার সঙ্গে ইন্টিগ্রেশন ডিবি বসাবা। এই লাইনটা একবারে তোমরা সূত্র আকারে এই কেসে মনে রাখতেই পারো। ঠিক আছে? তো মনে রাখার ওয়ে কি? মনে রাখার ওয়ে হচ্ছে এইটা, এই দূরত্ব বের করতে হইলে আমরা জানবো এখানে বসাবো প্রান্তবেগ, তার সঙ্গে ইন্টিগ্রেশন ডিটি। কেন? দেখো সরণ বের করতেছি, তো সরণ বের করতে হলে বেগের সঙ্গে সময় গুণ থাকবে, বেগ আর সময়ের গুণফল সরণ। তাহলে যেখানে প্রান্তবেগ দিবা তার সঙ্গে ডিটি এর ইন্টিগ্রেশন দিবা, তাহলে এটা একটা সরণ বুঝাইলো। আর এইখানে কি নিবা? প্রান্তবেগেরই সূত্র হবে, জাস্ট রো এর ভ্যালু 0 হবে। তাহলে দেখো এখানে রো এর ভ্যালু 0 বসাইছি। তো বুঝতেছো, এইখানে আমরা নিব হচ্ছে গিয়া ডিভি। এই লাইনটা একবারে মনে রাখলেও কাজ চলবে। ঠিক আছে? এই লাইনে একবারে বসাইলেই তো হয়। প্রান্তবেগটা বের করে এখানে বসাই দিছি, সময়টা 0 থেকে 9 নিছি, আর এখানে হচ্ছে বেগটা 0 থেকে প্রান্তবেগ দিছি। এই ইন্টিগ্রেশনটা একবারে করলে S1 বেরোবে, তার সঙ্গে S2 যোগ করে দিলে 3 মিনিট না 2 মিনিটেই আমরা করতে পারবো। সো এই লাইনটা মনে রাখবা যে ওই প্রান্তবেগ প্রাপ্ত হওয়ার আগে অতিক্রান্ত দূরত্ব ইকলস টু হচ্ছে গিয়া প্রান্তবেগ ইন্টু ইন্টিগ্রেশন ডিটি মাইনাস প্রান্তবেগের রো এর ভ্যালু 0 বসায় ইন্টিগ্রেশন ডিভি। ওই লাইনটা থেকে আমরা S1 বের করতে পারবো। বুঝছি সবাই? ক্লিয়ার? ফাইন। তাহলে এই পর্যায়ে আমরা আরও কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র সূত্র সম্পর্কে জানবো। ওকে? সো এই দুইটা অঙ্ক বুয়েট পরীক্ষাতে আসছে, দ্যাটস ওয়াই আমরা এটা জেনে নিলাম। ওকে ফাইন। তো এখন যে সূত্রটা আমরা দেখব সেটা হচ্ছে সাবানের বুদবুদের অতিরিক্ত চাপ। সাবানের বুদবুদের অতিরিক্ত চাপ। সো তোমরা এয়ার বাবল ডেফিনেটলি সবাই ফুলাইছো, তাই না? ওই যে ছোটোবেলায় বৈশাখী মেলায় পাওয়া যাইতো একটা ফ্রেমে সাবান পানি গোলানো, এটাতে ডুবায়া ফু দিলে বাবল বের হইতো। তো এইগুলাকে আমরা বলতাম হচ্ছে গিয়া সাবানের বুদবুদ, তাই না? তো এরকম দেখছো, এরকম বাবল বের হয়। এই যে বাবল বের হয়েছে, এই বাবল কেন তৈরি হয়েছে? খুব সিম্পল, বুঝতেই পারতেছো। এই বাবল তৈরি হওয়ার কারণ হচ্ছে এটা থেকে সাবানের বল তৈরি হয়েছে, ভিতরে একটা অতিরিক্ত চাপ আছে, যেই চাপটা এটাকে
ফুলায় রাখছে। যেমন একটা ফুটবল যখন ফুলে থাকে, কেন ফুলে থাকে? ভিতরে একটা বাতাস দেই, বাতাসটাকে চাপ দেয়। তার মানে বুঝতেছো, এই সাবানের যে বাবল আছে এর ভিতরে একটা অতিরিক্ত চাপ আছে, যেটাকে আমরা পি বলতে পারি। এই চাপটা চারপাশে পড়ে দেয়ালে এই বাবলটাকে ফুলায় রাখছে। তো এখানে ডিরেক্টলি জাস্ট এই সূত্রটা মনে রাখবা, কিছু কিছু জায়গায় এমসিকিউ আসে। এই অতিরিক্ত চাপ ইকলস টু হবে 4T/R। এই অতিরিক্ত চাপ ইকলস টু 4T/R। পৃষ্ঠটানের সূত্র থেকে প্রুফ করা যায়, নট ইম্পর্ট্যান্ট, জাস্ট এমসিকিউর জন্য জানলে কোথাও যদি আসে তো। সেই পি এর ভ্যালু হচ্ছে অতিরিক্ত চাপ। অতিরিক্ত চাপ কোথায়? অতিরিক্ত চাপ সাবানের বাবলের ভিতরে অতিরিক্ত চাপ। আর এইটি কি? টি হচ্ছে পৃষ্ঠটান। সাবানের যে বাবল আছে, তো সাবানের পৃষ্ঠটান। আর এই আর কি? আর হবে হচ্ছে এই যে গোলকটা আছে তার ব্যাসার্ধ। তার মানে ওই পৃষ্ঠটান জানলে আর গোলকের ব্যাসার্ধ জানলে আমরা বলতে পারবো ভিতরে কতটুকু হচ্ছে অতিরিক্ত চাপ আছে, ভিতরে কতটুকু অতিরিক্ত চাপ আছে। এই অতিরিক্ত চাপকে অনেক সময় ডেলপি বলে। এই অতিরিক্ত চাপকে অনেক সময় ডেলপি বলে। তো এইরকম একটা অঙ্ক ডিউ পরীক্ষাতে আসছে। ডিউতে একটা অঙ্ক আসছে, খুব সুন্দর একটা অঙ্ক আসছে। অঙ্কটাতে আসছে যে একটা সাবানের বাবল আছে, এমসিকিউ। এটা একটা সাবানের বাবল, সোপ বাবল বলে দিছে, এবং এটার পৃষ্ঠটান বলে দিচ্ছে 720 × 10⁻³ নিউটন পার মিটার বলা আছে। এবং এটার ব্যাসার্ধও বলে দিছে। এটার ব্যাসার্ধ হচ্ছে গিয়া 3.5 × 10⁻³ মিটার। এখন আমাদের কাছে জানতে চাইছে এই সাবানের বাবলের অভ্যন্তরীণ চাপ কত। এটাকে বলা হয় পি ইন। অঙ্কেই বলা ছিল অভ্যন্তরীণ চাপ নির্ণয় করো। অভ্যন্তরীণ চাপ নির্ণয় করো। অভ্যন্তরীণ চাপ নির্ণয় করো, যেটাকে আমরা বলতে পারবো পি ইন, মানে বাবলের ভেতরের চাপ কত। সো মেজরিটি এই এমসিকিউটা ভুল করে দিয়ে চলে আসছে। সবাই ডিরেক্ট একদম সূত্র মুখস্থ আছে, অনেকে এই সূত্র শিখে ডেটা বসাই দিছে, অঙ্ক হয়ে গেছে মনে করছে, বাট ডেটা ভুল হয়েছে। সো কেমনে ভুল হয়েছে দেখো, আমরা এটা জানছি যে অতিরিক্ত চাপ হচ্ছে ডেলপি। অতিরিক্ত চাপ মানে কি? বেসিক্যালি ভিতরে একটা চাপ দিচ্ছে, বাইরে থেকেও তো একটা চাপ দিচ্ছে। বাইরে থেকে কি বাতাস চাপ দিচ্ছে না? বাতাসের চাপ, বাইরে তো বাতাস আছে, ভিতরে একটা এক্সট্রা অভ্যন্তরীণ চাপ আছে, আর বাইরে আছে বাতাস। তাহলে বাতাস এই দিকে চাপ দেয়, আর ভিতর থেকে পি ইন একটা চাপ দেয়। তো এইটাকে বাতাসের চাপ না বলে আমরা বলতে পারবো পি আউট, বাইরের চাপ। এবং বাইরের চাপ হচ্ছে 1 ATM, বাতাসের চাপের সমান। 1 ATM মানে আমরা জানি 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপ আছে। তাহলে খেয়াল করো তো এখানে অতিরিক্ত চাপ কত আছে। অতিরিক্ত চাপকে আমরা বলি ডেলপি। তো বুঝতেই পারতেছ এখানে অতিরিক্ত চাপ, ভিতরের চাপ তো বেশি, অভ্যন্তরীণ চাপ মাইনাস বাইরের চাপ, এইটাই কিন্তু সেই অতিরিক্ত চাপ। মাথায় রাখবা, এই যে চাপটা আছে এটাই অতিরিক্ত চাপ, ভিতরের চাপটা বেশি, বাইরের চাপটা কম। এই জন্যই তো বাইরের দিকে ফুলে উঠছে। এভাবে চিন্তা করো যে মনে করো এটা একটা টান টান পৃষ্ঠা আছে। এখন এটা গোলকের পৃষ্ঠ কখন হবে? মনে করো এটা ভিতরের সাইড, ভিতর থেকে একটা চাপ দিলাম, বাইরে থেকেও একটা চাপ দিছে, বাট বাইরেরটার থেকে ভিতরের চাপ যদি বেশি হয় তাহলে কি এটা এইখান থেকে চিন্তা করে দেখো, ভিতরের চাপ যদি বেশি হয়ে যায়, এই তলে ভিতরের চাপ যদি বেশি হয় তাহলে কি তলটা বাইরে বেরোয় আসবে না? খুব সিম্পল, ভিতরের চাপটা বেশি হইলে এটা কম হইলে ওই বিয়োগফল পরিমাণ চাপ কাজ করবে এবং এটা ফুলে উঠবে। তাহলে এখানে আমাদের কাছে চাইছেই হচ্ছে গিয়া পি ইন কত, অভ্যন্তরীণ চাপ বের করতে। তাহলে পি ইন ইকলস আমরা বুঝতেছি অতিরিক্ত চাপ প্লাস পি আউট। এখান থেকে আনসার বেরোবে অতিরিক্ত চাপ প্লাস পি আউট। অতিরিক্ত চাপ কত? অতিরিক্ত চাপ তো আমরা জানি 4T/R, আর পি আউটটাও কিন্তু আমরা জানি বাতাসের চাপের সমান। সো টি এর ভ্যালু অঙ্কে বলা আছে 720 × 10⁻³ আর এর ভ্যালু বলা আছে 3.5 × 10⁻³ এবং পি আউট হচ্ছে গিয়ে 1 ATM, যেটা 10⁵ এত নিউটন পার মিটার স্কোয়ার আনসার। তো এই অঙ্কটা যখন ডিউতে আসে মেজরিটি আসলে এই সূত্রও যারা জানে, অ্যাকচুয়ালি বইতে নাই এই সূত্র সব বইয়ে, তো তারাও আসলে পি ডেল পি বের করছে, বাট চাইছে অভ্যন্তরীণ চাপ। যদি বলে অভ্যন্তরীণ চাপ তাহলে পি ইন বের করব, আর যদি বলে অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ তাইলে আমরা ডেল পি বের করব। ঠিক আছে?
ভাই ডিউতে ক্যালকুলেটর ছাড়া হাতে ক্যালকুলেশন কেমনে করমু? হাতে ক্যালকুলেশন করা যায়, অনেক ইজি, অনেকগুলো টেকনিক আছে, ওগুলো বেসিক্যালি পড়ায় দেওয়া যায় না, যখন সলভ করানো হয় তখন দেখাই দেওয়া যায়, দেখছো যে এই অঙ্ক কেমনে প্রেডিক্ট করলাম। আর এই অঙ্ক যখন আসছে তখন ডিউতে ক্যালকুলেটর ছিল, যখন এই অঙ্কটার কথা বলতেছি তখন ক্যালকুলেটর ছিল। তোমরা যখন ডিউর কোশ্চেন সলভ করতে নিবা অ্যাডমিশনে দেখবা যে বেশ কিছু অঙ্ক আছে ক্যালকুলেটর ছাড়া পসিবল না, তার কারণ ওই অঙ্কগুলো আসছে যে সময়, সে সময় ক্যালকুলেটর ইউজ করা যাইতো। এর পরবর্তীতে ক্যালকুলেটর লেস পরীক্ষা যখন আসছে তখন টিচাররা নাম্বারগুলো এমন দেয় এমনিতেই ভাগ চলে যায়, সেই নাম্বারগুলোই এমন দিবে এমনিতেই দেখবা দেখে কাটাকাটি করা যায়, সেটা আমরা দেখব যখন আমরা ওই অঙ্কগুলি সলভ করব। তো বুঝছি এটা। তো চলো আরেকটা সূত্র আমাদের এখানে একটু দেখতে লাগবে, সেটা হচ্ছে সান্দ্রতা তাপমাত্রার সঙ্গে কিভাবে ডিপেন্ড করে। সান্দ্রতা, সান্দ্রতাঙ্ক তাপমাত্রার সঙ্গেও এটার একটা সম্পর্ক আছে। তো আমরা জানি সান্দ্রতাঙ্ক বা আঠালোতা এটা কতগুলো জিনিসের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে তরলে যদি অপদ্রব্য থাকে, তরলে অপদ্রব্য মিশানো হলে, অপদ্রব্য মেশানো থাকলে, মনে করো স্বচ্ছ পানির পৃষ্ঠটান যেটা হবে, অস্বচ্ছ পানি মানে ময়লা মিশানো পানির পৃষ্ঠটান আলাদা হবে, তার সান্দ্রতাও আলাদা হবে। পৃষ্ঠটান আলাদা হলে তার সান্দ্রতা আঠালোতাও আলাদা হবে, ঠিক আছে? তার মানে অপদ্রব্য মিশানো থাকলে, মানে সোজা কথা পানির পৃষ্ঠটান যেটা হবে, সাবান পানির পৃষ্ঠটান মানে অপদ্রব্য মিলানো আছে, সেটা কিছুটা কম হবে। ওকে, এটা এর পাশাপাশি হচ্ছে গিয়ে তাপমাত্রার উপরেও ডিপেন্ড করে। তাপমাত্রা যদি চেঞ্জ হয় তরলের, তাইলেও সান্দ্রতা এবং পৃষ্ঠটান দুইটাই চেঞ্জ হয়। এর পাশাপাশি হচ্ছে গিয়ে উপাদানের উপরে তো ডিপেন্ড করেই, যেমন পানির পৃষ্ঠটান যা পারদের পৃষ্ঠটান সেটা না, শুধু উপাদানই চেঞ্জ। তো এই কারণগুলো মনে রাখবে, এমসিকিউতে আসে মাঝে মধ্যে। তো তাপমাত্রার উপরে যে পৃষ্ঠটান চেঞ্জ হয় তার সমীকরণটা ডিরেক্টলি আমরা জানবো। তাপমাত্রার উপরে পৃষ্ঠটান তথা সান্দ্রতাঙ্ক এটা চেঞ্জ হয়, সেই সম্পর্কটা ডিরেক্টলি আমরা মনে রাখতে পারি, কিছু কিছু বইয়ে আছে। তো এটা একটু মাথায় রাখবা। তাপমাত্রার সঙ্গে সান্দ্রতাঙ্কের সম্পর্ক এরকম, লগ ইটা ইকুয়ালস টু এ প্লাস বি বাই টি, এটাই হচ্ছে গিয়ে এদের মাঝে সম্পর্ক। এইখানে যে টি দেখতেছো, টি হচ্ছে তাপমাত্রা, জাস্ট এমসিকিউ এর জন্য এই সূত্র মনে রাখা লাগবে, এখান থেকে অঙ্ক নাই। আর এইটা তো আমরা জানি, যেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, এটা সান্দ্রতাঙ্কের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক। আর এখানে এ বি দেখতেছো, এ বি কে বলা হয় ধ্রুবক, এ বি হচ্ছে ধ্রুবক। বিভিন্ন ফ্লুইডের জন্য এই ধ্রুবকের মান বিভিন্ন হয়, পানির জন্য এ বি এর মান যা হবে সাবানের জন্য ভিন্ন হবে। তাহলে ওই বস্তুর এ বি বসায়া বিভিন্ন তাপমাত্রা বসাইলে ওই তাপমাত্রায় বস্তুর সান্দ্রতাঙ্ক বের করা যাবে। জাস্ট এই সম্পর্ক মনে রাখতে হবে। তাহলে এটার একটা গ্রাফ দেখা দরকার, এটার গ্রাফটাও আমরা একটু জেনে রাখবো। এইগুলো অ্যাডভান্স টপিক, এইগুলো যা সূত্রটুকু যে জেনে রাখতেছি, দ্যাটস মোর দ্যান ইনাফ। ওকে ফাইন। সো আমরা এক্স অক্ষে নিলাম তাপমাত্রা, আর ওয়াই অক্ষে নিলাম হচ্ছে গিয়া লগ ইটা। তাহলে এটা দেখেই বুঝতেছো এই সমীকরণটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি টাইপের গ্রাফ। কিভাবে? এইটা হচ্ছে ওয়াই, এই পুরোটাকে ওয়াই ধরছি, আর এখানে তাপমাত্রা না, এখানে নিচে হচ্ছে তাপমাত্রার ইনভার্স। লেটস সে এখানে আমরা নিয়েছি তাপমাত্রার ইনভার্স 1/t এবং লগ ইটা এর গ্রাফ আঁকতেছি। তাহলে দেখতেছি এখানে 1/t, এখানে যে 1/t আছে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে এক্স, এই যে 1/t এটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে এক্স। তাহলে এটা ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এখানে এক্স এর সঙ্গে বি আছে, বিটাই এম, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, আর এইটাতে একটা ধ্রুবক সি, তার মানে এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি টাইপের গ্রাফ। এবং এর গ্রাফটা আমাদের জানা আছে এরকম হয়, ওয়াই অক্ষকে কাটে এরকম একটা গ্রাফ হয়, বাট এইটা ওয়াই অক্ষকে কখনোই টাচ করে না, মানে এই বরাবর থাকে আর কি। সো অ্যাকচুয়ালি এরকম একটা রেখা টানবা, এইটাই হচ্ছে লগ ইটা এ প্লাস বি বাই টি এর গ্রাফ। সো গ্রাফটা কার কার মাথায় রাখতে হবে, গ্রাফটা হচ্ছে 1/t এবং হচ্ছে গিয়া লগ ইটা এর। যদি এই গ্রাফ না বলে বলতো লগ ইটা আর টি এর গ্রাফ, সেটাও আমরা জেনে রাখতে পারি। সেই ক্ষেত্রে গ্রাফটা হবে হচ্ছে গিয়া আয়তকার অধিবৃত্তের মতো। লেটস সে এখানে আমরা এক্স অক্ষে নিয়েছি শুধু টি, আর ওয়াই অক্ষে নিয়েছি লগ ইটা, তাহলে জানবা এই গ্রাফটা হয়ে যাবে গিয়া একটা এরকম গ্রাফ, কার্ভেচার। ওকে,
সো যদি লগ ইটা আর টি এর আসে এটা, আর যদি লগ ইটা আর 1/t এর আসে তাহলে এইটা, তাহলে সান্দ্রতা অঙ্কের তাপমাত্রা ডিপেন্ডেন্সি পেয়ে গেলা একবার এইচএসসি পরীক্ষাতে। এটা দেখবা ইসাক স্যারের বইয়ে দেওয়া আছে এই সূত্রটা ডিরেক্টলি, খ নাম্বারে চাইছিল কোনো একটা কোশ্চেনে হয়তোবা, যদিও সেটা কলেজের কোশ্চেন, বোর্ডে এখন পর্যন্ত আসে নাই। ওকে, তো এই সূত্র জানা চলবে। সো দ্যাটস ইট, আমরা ওভারঅল সব কিছুই অলমোস্ট শিখে ফেলছি। তো লাস্ট অঙ্ক করে আমরা ক্লাসটা শেষ করি। এটাও আইটি থেকে নেওয়া, বাট অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক আসতে পারে, তার ইন্ডিকেশন তো আমরা অলরেডি পাইছি। ওই যে প্রান্তবেগের যে অঙ্কটা আসছে ওইটা তো আর নর্মাল অঙ্ক ছিল না, তো ওইটা যেহেতু আসছে তো এখানে অঙ্ক এদিক ওদিক দিয়ে আসতে পারে। তো এইবার আমরা যে অঙ্কটা করব এটা বেশ ইন্টারেস্টিং। লেটসে আমাদের কাছে দুইটা সাবানের বাবল আছে, দুইটা বাবল, এটা হচ্ছে দুইটা সোপ বাবল, দুইটা সোপ বাবল আছে, দুইটা সোপ বাবল আছে। এইটার ব্যাসার্ধ বলা আছে হচ্ছে গিয়া 10 মিলিমিটার, আর এইটার ব্যাসার্ধ বলা আছে 7 মিলিমিটার। দুইটা বাবল উড়ে বেড়াচ্ছে। এখন এরকম হয় না, দুইটা বাবল তোমরা দেখে থাকছো, দুইটা বাবল অনেক সময় উঠতে উঠতে মিলে গেলে দুইটা মিলে একটা বাবল হয়ে যায়। দেখবা যে সাবানের বাবল মিলে গেলে অনেক সময় ফেটে দুইটাই হারায় যায়। কিছু কিছু ক্ষেত্রে যদি সাম্যাবস্থায় মিলিত হয় তাহলে দেখা যায় ওই দুইটা বাবল মিলে একটা বড় বাবল হয়ে গেছে। তো এখন এখানে এটাই হয়েছে, এই দুইটা সোপ বাবল মিলে একটা বড় বাবল হয়ে গেছে। এইটা একদম রিসেন্টলি আইআইটিতে আসা একটা কোশ্চেন। আরেকটা বাবল হয়ে গেছে, মিলিত বাবল, তাই না? সেই যে বড় বাবলটা হয়েছে, এই বড় বাবলের ব্যাসার্ধ বের করতে হবে। এই বাবলটার রেডিয়াস কত হবে সেটা আমাদের বের করতে হবে। সুন্দর অঙ্ক কিন্তু, তাই না? দুইটা মিলে একটা হয়েছে, এখন আমাদের রেডিয়াস বের করতে হবে। দেখেই তো ভালো লাগতেছে, তাই না? ফিজিক্স কিছু কিছু মোমেন্ট আছে যা কিছু কিছু কী বলে এক্সাম্পল, যেগুলো দেখেই মনে হয় হ্যাঁ এরকম দেখছি, এটা ফিজিক্সটা জানলে আরও স্ট্রং হয়ে যাবো আমরা চিন্তায়, তাই না? ফাইন, সো লেটস ডু ইট। এখন এইটা যখন আমরা সলভ করতেছি, এটা সবাই বুঝতে পারতেছো যে এই দুইটা বাবল যখন মিলছে, দেখো এই দুইটা বাবল যখন টাচ করছে, সংস্পর্শে আসছে, তখন এরপরে গিয়েই তেরা মিলছে। দেখতেছো এখানে এসে এই দুইটা এখানে সংস্পর্শে আসছে, এইটার রেডিয়াস R1, এইটার রেডিয়াস R2। তাহলে এইটা বুঝতেছো, এইটার এখানে একটা অতিরিক্ত চাপ আছে যেটা হচ্ছে ডেল P1, এইটার এখানে একটা অতিরিক্ত চাপ আছে যেটা হচ্ছে ডেল P2, তাই না? দুইটারই অতিরিক্ত চাপ আছে। তাহলে এখন এইটা বুঝতে পারতেছো চাপ কি হয়। চাপ কিন্তু বেসিকলি এই যে অতিরিক্ত চাপ, যে অতিরিক্ত চাপ বেসিকলি কি হয় বলো তো, চাপ বেড়ে যায়। দেখো আমি একটা জিনিসকে যখন এক পাশ দিয়ে গুঁতো দিলাম, একটু চাপ পড়ছে, দুই পাশ দিয়ে যদি গুঁতো দিই তাহলে কি ওর উপরে চাপটা বেড়ে যায়। খুবই সিম্পল। এরা যখন ফেটে যাবে, এই দুইটা গোলক ফেটে যখন মিলে যাবে, তখন এই দুইটাই একটা বাবল হয়ে যাবে। সো একটা বাবল যদি হয়ে যায়, কোয়াইট কমন সেন্স, এইটার অতিরিক্ত চাপ এবং এইটার অতিরিক্ত চাপ ওই দুইটাই ওই বাবলের অভ্যন্তরে কাজ করবে। তাহলে এই যে নতুন বাবলটা আমরা পাবো, এইটার ভিতরে যে অতিরিক্ত চাপ হবে ডেল পি, সেটা ডেফিনেটলি যারা যারা মিলছে সেই দুইটা বাবলের অতিরিক্ত চাপের যোগফলের সমান হবে। দেখো এর মধ্যে অতিরিক্ত চাপটা আছে কেন, কজ কিছু পরিমাণ বাতাস আছে, ও একটা চাপ দেয়। এর ভিতরেও কিছু পরিমাণ বাতাস আছে, ও একটা চাপ দেয়। এরা যখন জাস্ট টাচ লেগে মিলে গেছে, এই বাতাস তো বেরোইতে পারে নাই, পুরোটা এর মধ্যে আটকা পড়ছে। তার মানে এর চাপ মানে সমস্ত বাতাস মিলে এই দুইটার চাপের যোগফলের সমপরিমাণ চাপ দিবে, চাপ স্কেলার বেশি। এখন অতিরিক্ত চাপের সূত্র আমরা জানি, অতিরিক্ত চাপের সূত্র 4T/R1, আমরা জানি 4T/R। তাহলে দুইটাই তো সাবানের, তার মানে এটাও টি এটাও টি, তাহলে এটা হচ্ছে 4T/R1 এটার ব্যাসার্ধ, আর এটা হবে 4T/R2। আর এইটা কি, ওই যে মিলিত ফোটার অতিরিক্ত হচ্ছে গিয়ে চাপ। তাহলে মিলিত ফোটা তো সাবানেরই হয়েছে, তাহলে এইটার অতিরিক্ত চাপ হবে 4T/এইটার ব্যাসার্ধ, যেটাকে আমরা বড় আর বলছি, এই যে বড় আর। তাহলে খুব সিম্পল, এই 4T এই 4T এই 4T কাটা। দেখো সমান্তরালে তুল্য রোধের মতো আসছে, এখান থেকে দেখেই বুঝতেছো এই লাইনটা সমান্তরালে তুল্য রোধের মতো আসছে, মানে 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। এটা একবারে বলে দিলে সবার জন্য একদম সহজ একটা এমসিকিউ হয়ে যায়। সো এটা আমরা এখান থেকে করে ফেললাম। সো বুঝতে পারতেছো, মিলিত ফোটার ব্যাসার্ধ হবে যারা যারা মিলছে তাদের ব্যাসার্ধের ইনভার্সের যোগফলের ইনভার্স।
সো এখানে যেটা মিলছে এটা হচ্ছে 10 মিলিমিটার আর এটা হচ্ছে 7 মিলিমিটার। সো এই দুইটা থেকে আমরা বের করতে পারবো মিলিত যে ফোঁটাটা আছে ওইটার ব্যাসার্ধ কত হবে। সো মিলিত ফোঁটাটার ব্যাসার্ধ হবে 4.117 মিলিমিটার। ওকে, 4.117 মিলিমিটার। সলভড। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝে ফেলছি, তাই না? এক্স্যাক্টলি, মনোরল আমল বলছো যত শিখি তত হচ্ছে কনফিডেন্স আসে। এক্স্যাক্টলি সেটাই তো হয়। তো তারপরেও একটা ব্যাপার আছে যে অনেক সময় এই ভুল পথেও অনেকে যায় যে পড়তে পড়তে এমন শেখা দেয়, আজাইরা জিনিসপত্র শিখা এমন একটা কন্ডিশন তৈরি হয় কি পারতে হবে বা কি জানা থাকতে হবে এটা জানে না, আর আজাইরা অনেক কিছু জানে সেটা আবার মনে রাখতে পারে না। পরে যায় কনফিডেন্স লেস হয়ে দেখা যায় সে যা পারতো সেটা পরীক্ষায় পোর্ট্রেটও করতে পারে না, চান্স এই কারণে পায় না। সেই জন্য খুব এক্সট্রা সিলেবাসের বাইরে যাওয়া পড়াটা অবশ্যই অবশ্যই ক্ষতিকারক, সেটা তো করাই যাবে না। আবার হচ্ছে খুব বেশি কনসাইজ থাকলাম, বোর্ডের জিনিস পারি বাট এর বাইরে কিছু আসলে চিন্তাও করতে পারি না, তাহলে সেটাও ক্লিয়ার অ্যাডমিশনে যায় কাজ করবে না। সো দ্যাটস ওয়াই দেয়ার নিডস আ ব্যালেন্স। ওকে, সো আমরা ওই ব্যালেন্সটা কিন্তু সবসময় মেনটেন করি। একাডেমিকে সব পড়ানো আর অ্যাডমিশনের ভ্যাস্ট অংশটা, মেজরিটি কোর্সের থেকে বেশি আমরা অংশটা কভার করি, সেটাও আসলে সহজভাবে একাডেমিকের স্টুডেন্টকে বুঝাই দেওয়ার যে ব্যাপারটা, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় তুমি দেখবা কোনো একটা জিনিস যদি ভয় ধরে যায়, এরপরে জিনিসটা সোজা হলেও ওই ভয় থেকে আর বেরোয় আসা যায় না। তো অনেক সময় একাডেমিকে অ্যাডমিশনের অঙ্ক করতে যায় পোলাপান প্রথমে বুঝে না, ভয় পায়, এবং অ্যাডমিশনে যায় যখন তার বোঝার কথা তখন ওই ভয় থেকে যায়, এজন্য পারে না। সেই জন্য ওভাবে করে আমরা শিখলেও ঝামেলা আছে। সো তোমাদের কাউকে বলবো না যে একাডেমিকেই প্রশ্ন ব্যাংক বের করে সলভ করা শুরু করো, যদি কনফিডেন্স থাকে দুই একটা অঙ্ক করতে পারো। বাট আমি যে ক্লাসগুলো নেই লাস্টে এসে আমি নিজেই কিন্তু নিজ দায়িত্বে অঙ্ক বুঝায় তোমাদেরকে দিচ্ছি। এতটুকু করলে সাফিসিয়েন্ট। ইউ নিড নট টু ডু এনিথিং, জাস্ট ক্লাস করো, নোট করো, নিজের যে একটা মেন বই আছে ওটার সঙ্গে অঙ্ক মিলায় কিছুটা প্র্যাকটিস করো। সো দ্যাটস ইনাফ। ভাই এতগুলো ইকুয়েশন কীভাবে মনে রাখবো? খুব কম ইকুয়েশন আমরা পড়ছি। তুমি যদি এই খাতাটা পিডিএফটা হাতে তোলার পরে একবার উল্টায় দেখো, আমি বিশ্বাস করি সব ক্লাস করে পিডিএফ হাতে লিখে করার পরে একবার উল্টায় দেখলে জিন্দেগিতেও এগুলো আর ভুলবা না। এত তোমার মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এত না। এবং কোনো কিছু মনে তখনই থাকে যখন সেই জিনিসপত্রগুলো আমরা বিল্ড আপ দিয়ে কেন হয়েছে লজিক্যালি মনে রাখি তখন। সো আমরা প্রত্যেকটা জিনিসই ওইভাবে ব্যালেন্স করছি। সো ক্লাস দেখলে নোট করলে ডেফিনেটলি সারা জীবন মনে থাকবে। ভাইয়া আমি রিয়েলি জানতাম না আগে এক ডিভাইসে লগ ইন করলে ক্লাস করা লাগবে, এখন বুঝতে পারছি। এখন কি ওয়েবসাইটে আমার অ্যাকাউন্টটা আনব্লক করবে না? নেক্সট টাইম এমন ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো এইটা একটা সময় সাপেক্ষ কাজ আসলে, বুঝছো? মানে আমাদের যে ওয়েবসাইট ডেভেলপার যিনি আছেন তাকে এটার একটা লিস্ট দিতে হবে, তারপরে সে সেটাকে একটু ঠিক করতে পারবে। তার মধ্যে আবার হচ্ছে চেকিংয়ের ব্যাপারটাও থাকে, ক্রস চেকিংয়ের, যে আসলে তুমি কোনটাতে অ্যাডমিশন হয়েছো, কোড মোড মিলানোর একটা ইস্যু থাকে। সো ইটস আ টাফ থিং, বাট আমি ডেফিনেটলি করবো, নাহলে তোমরা এই কোর্স কেমনে করবা? বাট সেইটাই আসলে আমাদের বলা আছে, বাট ইট টেক্স টাইম, কিছুটা সময় নিচ্ছে। এমনিতেও হচ্ছে আমাদের ওয়েবসাইটে এক্সামিনেশন অ্যাড হচ্ছে তোমাদের জন্য, সেটার কাজ চলতেছে। সো একই সঙ্গে আবার এটাও করতে গেলে একটু হজবরলা হচ্ছে, দ্যাটস ওয়াই ওইটা শেষ হচ্ছে, এর মধ্যে এটা করা হবে। বুঝছি? ক্লিয়ার? অবশ্যই করব, তোমাদের জন্য সব কিছু করব, এভরি সিঙ্গেল থিং। তোমাদেরকে শুধুমাত্র একটা জিনিসই করার দায়িত্ব দিব, সেটা হচ্ছে পড়ালেখা আর নামাজ রোজা করবা। ঠিক আছে? তো ডান, আমাদের স্ট্রাকচারাল প্রপার্টি শেষ। এর থেকে পুঙ্খানুপুঙ্খভাবে, এর থেকে এতটা গভীর পর্যন্ত আমি এর আগে কোনো একাডেমিক ব্যাচে কখনোই পড়াইতে পারি নাই, এবং তোমাদেরকে সেটা পড়ানোর সুযোগটা হয়েছে দ্যাট বিকজ তোমরা এটা নিতে পারছো। এখন আমার রিকোয়েস্ট, সবাই এই 10টা ক্লাস করে ফেলো, বস হয়ে যাবা তোমরা এই চ্যাপ্টারে। যে আজকের ক্লাস আমরা যা যা করেছি বা লাস্টের দিকে এসে যে আমরা যেভাবে করে হচ্ছে কনসেপ্টগুলোকে ভেঙেছি, এইগুলো যদি তুমি তোমার সমসাময়িক স্টুডেন্টসের সঙ্গে শেয়ার করো, তাহলেই তারা বুঝবে যে ইউ গট আ সলিড প্রিপারেশন। সো ইউটিলাইজ ইট, এটাকে প্র্যাকটিস করো, এটাকে ধরে রাখো, বি কনফিডেন্ট অ্যান্ড অ্যাচিভ ইউর ফিউচার। স্টাডি 5 আওয়ার যথেষ্ট, স্টাডি 5 আওয়ার দরকারও নয়। একাডেমিক লাইফে 4 ঘন্টা পড়ো না, এতেই তোমাকে আটকে রাখা কঠিন। আমরা অনেক সময় আসলে জাতিগতভাবে আবার পাশাপাশি হচ্ছে গিয়া তুমি দেখবা যে একটা পার্থক্য আছে। মানুষ কতটা ইন্টেলেকচুয়াল বা প্রোডাক্টিভ এটা বোঝা যায় তার আসলে কথা বলা দিয়ে। কেমনে? তুমি দেখবা যারা আসলে ক্যালকুলেশন বা হিসাব বা আইডিয়া বেটার না, তারা
কোনো একটা ঘটনা ঘটলে বলে যে সেই রকম একটা ঘটনা ঘটছে, কোনো একটা পরিমাণ বলতে গেলে বলে যে অনেক হচ্ছে গিয়া মানুষজন আসছে, তারা কোনো নাম্বারে কথা বলে না। ওয়ারাজ যারা দেখবা যে চিন্তাশীল ইন্টেলেকচুয়াল, এরা সবসময় নাম্বারে কথা বলে, নিউমেরিক্যালি বলে। যদি বলে যে এই জিনিসটা কতখানি কঠিন, তখন বলে যে এটা 75% কঠিন। কতজন মানুষ আসছে? 1,500 থেকে 2,000 মানুষ আসছে। তো কখনো এইভাবে বলে না অনেক মানুষ আসছে, অনেক কম মানুষ আসছে, পরিমাণগতভাবে বলে না। তো এটা কেন বললাম? যে আমরা মেজরিটি যখন কথা বলি অনেক এক্সাজারেট করে ফেলি। যেমন এই যে আমরা অনেকেই অনেক সময় সাজেশন দেওয়ার সময় এটা বলি যে 5 ঘন্টা পড়তে হবে, 5 ঘন্টার তো কোনো সময়ই না, 10 ঘন্টা পড়তে হবে। বাট বাস্তবতা যদি আমি মিলাই দিই তোমাদের, ঘুম তো মাস্ট। তুমি যদি ঘুম ছাড়া বেশি পড়ো তাহলে যা পড়ছো তাই আরও লস হবে। সো মানুষের রেস্ট, ফুডিং, প্র্যাকটিক্যাল লাইফ এবং স্টাডি যে থাকে, কলেজ অ্যাটেন্ড করা, এগুলো করার পরে জেনুইনলি একটা স্টুডেন্ট উইকে 5 দিন 5 ঘন্টা করে জিন্দেগিতেও পড়তে পারে না। এটা তার ইলিউশন, মনে হয় যেন সে পড়তেছে, বাট ওই দেখা যায় 5 ঘন্টা বসে থাকে, তার মধ্যে 3 ঘন্টা ফেসবুক চালাইছে, 2 ঘন্টা বইয়ের উপরে ঘুমাইছে, আর মাঝে মধ্যে একটু চোখ খুলে দেখছে বই পড়তেছে। যাই হোক, মানে আই এম জাস্ট জোকিং। সো আই এম ট্রাইং টু সে যে 5 ঘন্টা একটা মানুষের পক্ষে প্রত্যেক দিন একাডেমিক লাইফে পড়া পসিবল না। অ্যাডমিশনে পড়া পসিবল, কারণ অ্যাডমিশনের ওই সময়টাতে কাজই থাকে, এক্সাম দেওয়া, সারাদিন পড়া, ঘুম, খাওয়া, এক্সট্রিম টাইম। বাট নর্মাল টাইম এটা পসিবল না। সো আমি সবাইকে বলবো যে ম্যাক্সিমাম 3 ঘন্টা পড়বা, এবং ইফেক্টিভ 3 ঘন্টা। 3 ঘন্টা মানে নিট 3 ঘন্টা, যে 3 ঘন্টা পড়ছো ওই 3 ঘন্টা পড়ছোই, ঠিক আছে? এবং এইটা করার জন্য সবথেকে বেস্ট হয়ে যারা এই কাজটা করো, অনেকে এরকম আছে একই দিনে 2 পৃষ্ঠা ফিজিক্স, 2 পৃষ্ঠা কেমিস্ট্রি, 2 পৃষ্ঠা ম্যাথ পড়ো, মনে করো ব্যালেন্স সমান্তরাল লাগাচ্ছ। এমনি পড়লে কিন্তু কোনো লাভই নেই, কারণ ওই 2 পৃষ্ঠার কেমিস্ট্রি পরের দিন 3 নম্বর পৃষ্ঠা পড়তে নিলে আগের 2 পৃষ্ঠায় ভুলে যাবা, এবং 3 নম্বর পৃষ্ঠা পড়তেটা লাগবে। সেই জন্য ইন্টারমিডিয়েটে পড়ালেখা হবে আইসোলেট। যেদিন যে সাবজেক্ট পড়তে বসবা ওই সাবজেক্টই পড়বা, এবং ওই সাবজেক্টের একটা সাফিসিয়েন্ট অংশ ওই দিনকে পড়ে শেষ করবা। মানে ব্যাপারটা লেটসে আজকে তুমি ফিজিক্স পড়তে বসছো, সপ্তাহে তুমি 2 দিন ফিজিক্স পড়তে বসো, তাহলে ব্যাক টু ব্যাক 2 দিন ফিজিক্স পড়ো। তোমার টার্গেটই রাখা উচিত যে, আমার ক্ষেত্রে যেরকম ছিল, আমি রবি আর সোমবার দিন ফিজিক্স পড়তাম। সো ওই 2 দিন আমার ফিজিক্স পড়ার দিন, সারা সপ্তাহব্যাপী ক্লাস করতেছি, টিচারদের লেকচার দেখে খাতায় তুলে রাখতেছি, বুঝে তো ওখানে যাচ্ছি। আর এই 2 দিনে আমি হচ্ছে যা যা পড়ছি সেইটাকে পুরা বইয়ের সঙ্গে মিলায়ে প্র্যাকটিস করে ডাউন করে রাখতাম। সো ওই 2 দিনে দেখা যাইতো যে এই সপ্তাহে যদি টিচার আমাদেরকে 1 চ্যাপ্টার পড়ায় থাকে, তাহলে ওই 2 দিন টানা বসে ওই 1 চ্যাপ্টার শেষ করে অনুশীলন সব অঙ্ক করে, যদি কোশ্চেন ব্যাংক থাকে একটু ঘেটে অঙ্ক দেখা যে আচ্ছা হ্যাঁ পারতেছি, আর ওনার লেকচার তো পারলামই, এইটা 2 দিনে করে রাখতাম। এরপরের 2 দিনে কেমিস্ট্রি, এরপরের 2 দিনে ম্যাথ, এভাবে স্লট করে পড়বা, ঠিক আছে? তো 3 ঘন্টা যে বলছি ব্যাপারটা এরকম যে টানা তুমি ফিজিক্স পড়তেছো, আজকে ফিজিক্স পড়ার দিন, যে চ্যাপ্টারটা আজকে পড়বা করে টার্গেট করছো, 3 ঘন্টা টানা পড়লে ওই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। যেমন দেখো আমরা 10টা লেকচার করছি, যারা রেগুলার আমার সঙ্গে লেকচার করছো, পিডিএফ বানাইছো, তারা যদি আগামীকালকে ডিসিশন নাও যে আমি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, 3 ঘন্টায় পসিবল। সে প্রথমেই বইসা পিডিএফটা আরেকবার চোখ বুলায় দেখবে, নিজের হাতে লেখা মাথায় তো আছেই, দেখেই সে বইটা খুলবে, বইটা খুলে সে টেনে টেনে যাবে, টেনে টেনে যাবে এভাবে, লেটসে এই যে হচ্ছে গিয়া বই, হ্যাঁ এই যে দেখো এই বই, বই দেখেই দেখবে যে আচ্ছা এই যে গ্রাফ, এই তো গ্রাফ দুটো ভাই দেখাইছে, এই তো পারি, এটুকু বাদ। তারপরে দেখবে যে আচ্ছা এই তো সান্দ্রতাঙ্ক, এই যে নিউটনের সূত্র, এটাও পারি। আচ্ছা এই যে হচ্ছে গিয়ে প্রান্তবেগের সূত্র, পারি। সো এমনি এমনি করে সে বইয়ের উপর দিয়ে কলম নিয়ে নিয়ে যাবে, যে স্ট্রোকসের সূত্র, এটাও আছে আমাদের। এভাবে করে করে দেখবে যে মেজরিটি পারি। আচ্ছা এখানে একটা অঙ্ক আসছে উদাহরণ, আচ্ছা এই অঙ্কটা আচ্ছা করে ফেলি। এভাবে করে অনুশীলনী করে 3 ঘন্টায় অ্যাটলিস্ট এইটার 70% হয়ে যাবে, কারো কারো ক্ষেত্রে ডানই হয়ে যাবে। তাহলে পরের দিন 3 ঘন্টা তোমার এই আমরা তো এইটা পড়ছি 2 সপ্তাহ বৈশা ফিজিক্স, 3 ঘন্টা লাগবেও না। তাও যদি তুমি পরবর্তী দিন এইটার হচ্ছে কোশ্চেন ব্যাংক আরও কিছু অঙ্ক হাতে করে দেখো, তাহলে কিন্তু ইটস ডান ডাস্টেড। এর থেকে বেটার প্রিপারেশন আর কিছুই হতে পারে না, ঠিক আছে? সো এটাই। সো আমরা এভাবে পড়বো। সো এই 5 ঘন্টা রিভিশন থেকে আমরা বেরোয় আসি। আমরা একবার মন দিলে তুমি দেখবা যে ফোকাস যদি স্ট্রেইট থাকে, তাইলে 5 ঘন্টা পড়লেও তোমার মনেই হবে না কখন 5 ঘন্টা চলে গেছে। আবার যদি তুমি টার্গেটই নাও 5 ঘন্টা পড়ার, আর পড়ায় মন নাই, তাহলে এই 5 ঘন্টা যাবে ঠিকই, তবে কখন যে তুমি ফেসবুকে স্ক্রল করতে হারায় গেছো তুমি নিজেই ডিলিট করতে পারবে না। সো অল আই এম ট্রাইং টু সে, সাবজেক্ট বুঝে একদিনে একটা সাবজেক্ট চুজ করে ওটার একটা সাফিসিয়েন্ট সিগনিফিকেন্ট অংশ প্র্যাকটিস করার চেষ্টা করো। ওকে, সো আজকে ক্লাস এই পর্যন্তই এটা। আর ডুয়ারডাই 3.2তে যারা আসো ওই ক্লাসটা 45-এ, সো আমি ওইটা হচ্ছে 9টায় শুরু করব, ঠিক আছে? সো
ওকে, আল্লাহ হাফেজ, বাই। তো নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টারে হাত দিব এবং সেটা হবে পর্যায়বৃত্ত গতির প্রথম ক্লাস। ওকে।